এসএসসি 26 আজকের এই 2 ঘন্টার ভিডিও দেখার পর ব্যবসা উদ্যোগের তোমার এমসিকিউ এর আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দাও আমি গ্যারান্টি দিচ্ছি তুমি কমন পাবেই পাবে। আজকের এই ক্লাসের স্লাইড এবং আজকের ক্লাসের টাইম স্ট্যাম্প পেয়ে যাবে তুমি এই ভিডিওর কমেন্ট সেকশনে। তাহলে চলো শুরু করি। চলো আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, ব্যবসায় ক্রমবিকাশের প্রাচীন যুগের পর্যায় কোনটি? আমরা জানি ব্যবসায় ক্রমবিকাশের পর্যায় তিনটা, একটা প্রাচীন, একটা মধ্য, একটা আধুনিক যুগ। সেক্ষেত্রে প্রাচীন যুগের পর্যায়ের মধ্যে তাহলে কোনটা পড়ে? দ্রব্য বিনিময়। যখন আমাদের বার্টার সিস্টেম বা বিনিময় প্রথাটা শুরু হয়, অর্থাৎ আমি তোমাকে কিছু একটা দিব, তার পরিবর্তে তুমি আমাকে কিছু একটা দিবে। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু চাহিদা থাকে, সেই চাহিদা অনুযায়ী আমরা আমাদের দ্রব্যটা পরিবর্তন করতাম প্রাচীন যুগে। কারণ তখন কিন্তু স্বর্ণ, রূপা বা টাকার প্রচলন তখনও হয়নি। ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? আমরা যেদিন থেকে কমার্সে পড়া শুরু করি আমাদের একদম ফার্স্ট লাইন ছিল ব্যবসার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। হ্যাঁ, আমরা এই ব্যবসার মাধ্যমে জনকল্যাণও করব, আমরা সমাজ কল্যাণও করব, আমরা সঞ্চয়ও করব, কিন্তু আমাদের মেইন টার্গেটটা মুনাফা অর্জন। মুনাফা অর্জন ছাড়া কিন্তু এই তিনটা অপশন অর্জন করা কোনোভাবেই সম্ভব না। পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ধরো এই যে গ্রীষ্মকাল যাচ্ছে, গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে রাজশাহীতে আম উৎপাদন হয়। সেই রাজশাহীর যত জনসংখ্যা আছে সবাই কি সেই আম খেয়ে শেষ করতে পারে না? তাহলে এই আমটাকে একদম ট্রান্সফার করে ঢাকার বাজার পর্যন্ত নিয়ে আসার জন্য আমার কিন্তু পরিবহন প্রয়োজন হয়। এর মাধ্যমে আমার এই রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত কিন্তু আনতে আমার যে স্থানটা পরিবর্তন হয় সেইটাকে আমার স্থানগত উপযোগ বলা হয়। এরপরে যাই, কাগজে মুদ্রার প্রচলন হয় কোন যুগে? মধ্যযুগে। যখন আমার বিনিময় প্রথার ক্ষেত্রে আমার চাহিদা দেখা যায় একটা বার ঠিক করতে পারতেছে না, যে তোমার হয়তো বা অনেক চাহিদা, আমার হয়তো বা খুব কম চাহিদা। সো আমরা যখন আমাদের প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করতেছি, আমাদের পণ্যদ্রব্য এক্সচেঞ্জ করতেছি, তখন কিন্তু একটা স্ট্যান্ডার্ড বার আমরা সেট করতে পারি না। এবং আস্তে আস্তে কিন্তু তখন স্বর্ণ, রূপা এইটা প্রচলন হিসেবে শুরু হয় এবং কাগজে মুদ্রা অর্থাৎ বর্তমানে যে টাকা আমরা যেটাকে ইউজ করি সেই টাকার ব্যবহারটা কিন্তু শুরু হয়। এবং এই টাকার ব্যবহারটাকে ঘিরে আমাদের মূলত বর্তমানে যে ব্যবসা চলছে সেই ব্যবসাটা কিন্তু তখন শুরু হয়ে যায়। ব্যবসায় সংগঠন উদ্ভব হয় কোন যুগে? এই মাত্রই বললাম, যেহেতু টাকাটা আমাদের মধ্যযুগে আদান প্রদান করে শুরু হয়েছে, টাকার ব্যবহারটা আমরা মধ্যযুগে শুরু করেছি, তখনই তো তাহলে মানুষ একটা স্ট্যান্ডার্ড বার পেয়ে গিয়েছে যে এই টাকার মাধ্যমে আমরা পণ্য কেনা বেচা করতে পারি। এই কারণে টাকা এবং ব্যবসা সংগঠন একই যুগে কিন্তু উদ্ভব হয়েছে। এইটা আমাদের খুব 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 ইম্পর্টেন্ট হিসেবে মনে রাখবে যে টাকা এবং ব্যবসায় সংগঠন এই দুইটা আমাদের মধ্যযুগে উদ্ভব হয়েছে। নিচের কোনটি প্রজনন শিল্পের অন্তর্গত? প্রজনন শিল্প কি? আমাদের বংশ বিস্তার করা। প্রজনন শিল্পের মেইন হচ্ছে বংশ বিস্তার করা, অর্থাৎ আমার বংশটাকে বাড়ানো। আমরা যদি একটু সেতু দেখি, সেতু কি আমার কোনো জীব? না, এটা আমার একটা অবকাঠামোগত উপাদান, সো এটা আমার বাদ। আমরা যদি ব্যাংকিং দেখি, ব্যাংকের কি বংশ বিস্তার করা যায়? টাকা কি বাচ্চা দিতে পারে? পারে না, সো এটাও বাদ। রাস্তাঘাট, এটাও আমার অবকাঠামোগত উপাদান। বাকি থাকে নার্সারি। নার্সারিতে কি হয়? আমরা গাছ দেখি না যে গাছে অনেকগুলো ফুল হয়, অনেকগুলো ফল হয়, আমের ভিতরে যে আঁটি থাকে সেই আঁটি থেকে আবার নতুন করে বীজ উৎপাদন হয়। নার্সারিতে কি করা হয়? নার্সারিতে একটা গাছ থেকে আরও 10টা গাছ করা হয়। গাছের ডাল কেটে কেটে সেটাকে মাটিতে বসিয়ে নতুন নতুন চারা উৎপাদন করা হয়। অর্থাৎ তখন আমার একটা বেলি গাছ থেকে 5টা 6টা ডাল কেটে আমি আরও 5টা 6টা ডাল উৎপাদন করতে পারতেছি। এইটাকে বলা হয় আমার প্রজনন শিল্প। মানুষের জীবন সহজ ও আরামদায়ক করে কোন শিল্প? সেটা আমার সেবা শিল্প। সেবা শিল্পের উদাহরণগুলো আমরা কি জানি?
মানুষকে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া, বিদ্যুতের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন যে জীবন, সেই জীবনটা স্বতঃস্ফূর্তভাবে পার করতে পারছি। আমরা যে কোনো জায়গায় বিদ্যুতের সাপ্লাই পেয়ে আমাদের দৈনন্দিন কাজকর্ম পালন করতে পারছি। এই কারণে সেবা হচ্ছে মানুষের জীবনকে সহজ এবং সবচেয়ে আরামদায়ক করে ফেলে। খনি থেকে কয়লা উত্তোলন, অর্থাৎ খনি হচ্ছে আমার একটা প্রাকৃতিক সম্পদ। খনি হচ্ছে আমার একটা প্রাকৃতিক সম্পদ। সেই প্রাকৃতিক সম্পদ থেকে আমি কয়লা আহরণ করে নিয়ে আসি। মানুষ কি তাহলে কয়লা বানাচ্ছে, বসে বসে কয়লা বানাচ্ছে? না, মানুষ খুঁজে খুঁজে বের করছে যে এই পৃথিবীতে কোন কোন জায়গায়, কোন কোন ভূগর্ভে কয়লার খনি পাওয়া যাচ্ছে। অর্থাৎ প্রকৃতির আশীর্বাদে বা প্রাকৃতিকভাবে কিভাবে কোন কোন জায়গায় কয়লা উৎপাদন হচ্ছে। আমরা যখন প্রাকৃতিকগতভাবে কোনো উৎপাদিত পণ্য নিজের ব্যবহারের জন্য নিয়ে আসি, সেটাকে বলা হয় আমার নিষ্কাশন শিল্প। অর্থাৎ প্রকৃতিতে উৎপাদন হয়, সেটাকে নিয়ে এসে আমরা আমাদের মতো করে এটাকে ভোগ করি। নিচের কোনটি আধুনিক ব্যবসায়ের গুরুত্বপূর্ণ শাখা? আমরা যখন আধুনিক ব্যবসার কথা আসছে তখনই কিন্তু আমার প্রত্যক্ষ সেবার কথা আসছে। যেমন ব্যাংকিং সিস্টেম। শুধু ব্যাংকে গেলে কি আপনাকে শুধু টাকা জমা রাখতে হয়? না, আপনি ব্যাংকে গেলে আপনার সাথে সাথে আপনাকে বিভিন্ন ধরনের উপদেশ দিবে যে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট করতে পারেন, কোন লোন নিতে পারেন, কোন লোন কতটুকু নিলে কতটুকু ইন্টারেস্ট দিতে হবে, কতটুকু ট্যাক্স কাটবে। আপনাকে তারা বিভিন্ন ধরনের উপদেশ দেয়। আপনি কোথা থেকে জায়গা জমি কিনতে পারেন, বিভিন্ন উপদেশ। এই যে যে সেবাগুলো আপনাকে দিচ্ছে, আপনাকে সময়ে সময়ে পরামর্শ দিচ্ছে, এটা আমার প্রত্যক্ষ সেবার উদাহরণ। এবং এই জিনিসটা কিন্তু একদম সর্বপ্রথমে ছিল না। আস্তে আস্তে যখন মধ্যযুগে ব্যবসা সংগঠনের উদ্ভব হয় এবং এটার ইমপ্রুভমেন্ট ঘটতে থাকে আস্তে আস্তে, তখন কিন্তু এই আস্তে আস্তে সেবা দেওয়াটা শুরু করে। বর্তমানে দেখবেন আমাদের বিভিন্ন ধরনের ব্যাংক আছে। ব্র্যাক ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে, প্রাইম ব্যাংক আছে, বিভিন্ন ধরনের সরকারি ব্যাংক আছে, সোনালী রূপালী জনতা। দেখবেন একটা ব্যাংক আরেকটা ব্যাংকের সাথে কম্পিটিশন করে কে সবচেয়ে বেশি সেবা দিতে পারে তার কাস্টমারকে, কে তার কাস্টমারের জীবনযাত্রা আরও বেশি সহজ করে তুলতে পারে। এটা সমস্তটাই তাদের টার্গেট থাকে প্রত্যক্ষ সেবা দেওয়া। কোনটিকে ব্যবসায় বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়? আমরা জানি যে আমার যখন শিল্প আমার উৎপাদনের সাথে কানেক্টেড, এবং এই উৎপাদনটা করা হয় প্রকৃতি থেকে। আমরা প্রকৃতিতে যে সমস্ত সম্পদ পাই, সেই সমস্ত সম্পদকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী রূপান্তর করে, উৎপাদন করে, তারপর সেটাকে আমরা ভোগ করি। এখন উৎপাদিত পণ্য কাস্টমার পর্যন্ত পৌঁছাতে হবে। সেই কাস্টমার পর্যন্ত পৌঁছানোকে বলা হয় বাণিজ্য, পণ্য বন্টনকারী। অর্থাৎ আমরা উৎপাদন করছি শিল্পতে, প্রাকৃতিক সম্পদ আহরণ করে সেটাকে বিভিন্ন পর্যায়ে, বিভিন্নভাবে, বিভিন্ন শেপে রূপান্তর করে সেটাকে আমরা ব্যবহার উপযোগ্য করে তুলছি। এবং এই ব্যবহার উপযোগ্য পণ্য যখন আমি আমার সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, তখন এটা হয়ে যাচ্ছে বাণিজ্য, অর্থাৎ পণ্য বন্টনকারী উপাদান। গ্যাস, বিদ্যুৎ ও বিতরণ কোন ধরনের শিল্প? একটু আগে বলেছিলাম বিদ্যুৎ, গ্যাস, যেগুলো দিয়ে আমরা আমাদের মানুষের জীবনযাত্রাকে আরও অনেক বেশি সহজ করে তুলছি, সেটা হচ্ছে আমার সেবামূলক শিল্প। কোনটি উৎপাদন শিল্পের অন্তর্গত? একটা একটা করে অপশন দেখি। বীজ হতে চারা উৎপাদন, অর্থাৎ এইটাকে আমরা বলি নার্সারি। তাহলে নার্সারি কোনটা? আমার প্রজনন শিল্প। আমরা একটা বীজ হতে বারবার চারা উৎপাদন করতেছি, বারবার আমি এটার বংশ বিস্তার করতেছি। তারপর আসে আমার সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন, এটা আমার কোনোভাবেই উৎপাদন শিল্পের মধ্যে আসছে না। পার্টস দিয়ে সাইকেল তৈরি, এটাও কিন্তু আমার উৎপাদন শিল্পের মধ্যে আসছে না। তাহলে আমার বাকি থেকে যায় সুতা হতে কাপড় তৈরি, যেটা আমার মূলত উৎপাদন শিল্পের অন্তর্গত। কিভাবে উৎপাদন শিল্প? আমরা আমাদের প্রকৃতি থেকে তুলা পাচ্ছি,
সেই তুলা থেকে আমরা সুতা তৈরি করছি, সুতা থেকে আমরা কাপড় তৈরি করছি। একটা প্রসেসের মধ্য দিয়ে গিয়ে আমরা আমাদের প্রকৃতি থেকে যে পণ্যটা পাচ্ছি সেই পণ্যটাকে প্রসেস করে আমরা সুতা তৈরি করলাম, সুতা থেকে কাপড় তৈরি করলাম, অর্থাৎ এইটার একটা রূপগত উপযোগ সৃষ্টি করলাম আমাদের ব্যবহারের জন্য। ব্যবসায়ের ফলে আমার মূলধন গঠিত হয়, সেই মূলধনটা হতে পারে আমি মূলধন নিজে দিতে পারি, আমি মূলধন আমার ফ্রেন্ডসদের থেকে আনতে পারি, আমি ব্যাংক থেকে লোন নিয়ে আসতে পারি, সঞ্চয় বৃদ্ধি পায়। যখন আমি ব্যাংকে আমার ব্যবসায়িক ক্ষেত্রে প্রফিট করা শুরু করি তখন আস্তে আস্তে কিছু কিছু কিন্তু আমার সঞ্চয় করা শুরু হয়। জাতীয় আয় হ্রাস পায়, জাতীয় আয় কি হ্রাস পায়? হ্রাস না পায় না, কিন্তু বৃদ্ধি পায়। কারণ আমি যখন বিজনেসে প্রফিট করছি সেখান থেকে কিছু পরিমাণ ট্যাক্সের টাকা আমি আমার দেশকে দিচ্ছি, আমি আমার সরকারের কাছে জমা দিচ্ছি, কিছু পরিমাণ ভ্যাটের টাকা আমি আমার দেশের সরকারকে দিচ্ছি। তাহলে সেই হিসেবে তো আমার জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে। তো এই কারণে এই অপশনটা হবে না, অপশন হবে 1 ও 2। আন্তর্জাতিক সম্পর্ক কোন পরিবেশের উপাদান? এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। অনেকে বলে আন্তর্জাতিক সম্পর্ক আপনার আইনত উপাদান হতে পারে না। আন্তর্জাতিক সম্পর্ক কেন রাজনৈতিক উপাদান, এইটা কিন্তু অনেক সময় খ নম্বর প্রশ্নেও আসে। এখন আমি দেখি বর্তমানে আমাদের দেশে যে সরকার আছে সেই সরকারের সাথে হয়তোবা আমাদের বাইরের কোনো একটা দেশের সম্পর্ক খুব ভালো। আমাদের বিগত যে সরকার ছিলেন সেই সরকারের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খুবই ভালো ছিল। তারপরে তত্ত্বাবধায়ক যে সরকার ছিলেন তার সাথে আমেরিকার সম্পর্ক খুব ভালো ছিল। এখন আমাদের যে সময় যে সকল সরকার থাকে সেই সরকারের উপর ডিপেন্ড করে সে কোন কোন দেশের সাথে সম্পর্ক সবচেয়ে ভালো বজায় রাখছে। হয়তো বা সেটা হতে পারে চীন, জাপান, সেটা হতে পারে আমেরিকা, সেটা হতে পারে এশিয়াটিক যে কোনো কান্ট্রি, সেটা হতে পারে আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে ইন্ডিয়া, মিয়ানমার। কেন সম্পর্ক বজায় রাখে? তারা সে সকল দেশের সাথে কিছু চুক্তি করে, সেই চুক্তির মাধ্যমে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি বিভিন্ন ধরনের চুক্তি হয়। সেই দেশে আমাদের স্টুডেন্টরা পড়াশোনা করতে চায়, সেই দেশ থেকে বিভিন্ন ধরনের মূল্যবান পণ্য আমাদের দেশে আমদানি করা হয়। এখন দেখেন সরকার চেঞ্জ হচ্ছে, সাথে সাথে কিন্তু আমাদের বিভিন্ন দেশের সাথে যে সম্পর্কটা আছে, যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এই কারণে এটাকে বলা হয় রাজনৈতিক পরিবেশের উপাদান। অর্থাৎ একটা দেশের সরকারের উপর ডিপেন্ড করে সেই দেশের সরকার এই পৃথিবীতে কোন দেশগুলোর সাথে নিজের সম্পর্ক সবচেয়ে ভালো বজায় রাখতে ইচ্ছুক, এবং সে অনুযায়ী কিন্তু তারা তাদের সাথে সেই চুক্তিগুলো করে থাকে দেশের স্বার্থে। হ্যাচারিতে মাছের পোনা ফুটানো। হ্যাচারি মানে কি জানেন? একদম এক জায়গায় পানি ভরাট করা হয়, একদম একটা গ্লাসের মতো জায়গা, অথবা একটা ছোটোখাটো পুকুরের একটা ছোট ভার্সনও বলতে পারেন। সেখানে কি হয়, মাছকে খাবার দেওয়া হয়, মাছকে পালতে 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 সেখানে মাছের পোনা উৎপাদন করা হয়। তারা কি করে, এই পোনাগুলো কি নিজে পেলে পেলে আবার বড় করে না, এই পোনাগুলো গিয়ে বাজারে বিক্রি করে দেয়, সেই বাজার থেকে মানুষ কিনে গিয়ে তারা আবার মাছ চাষ করে। অর্থাৎ তার মেইন বিজনেস হচ্ছে মাছের পোনা উৎপাদন করা। পোনা উৎপাদন মানে কি, আমার বংশ বিস্তার করা। এ কারণে এটাকে বলা হয় প্রজনন শিল্প। পণ্যদ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা ব্যবসায় পরিবেশের যে উপাদানের অন্তর্গত, সেটা স্বাভাবিকভাবেই আমার আইনগত পরিবেশ। কারণ এই আইনগত পরিবেশের কারণেই কিন্তু এই যে ঊর্ধ্বগতি, কেন ঊর্ধ্বগতি হচ্ছে, আসলে কি এটার দাম এত বেশি, আসলে কি এখানে ট্যাক্সের কারণে দাম বেড়ে যাচ্ছে, নাকি ইচ্ছা করে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছে? সেই সব যারা দাম বাড়িয়ে দিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা অথবা তাদেরকে জরিমানা দেওয়া, এই সমস্ত কিছুই কিন্তু আইনের আদলে পড়ে। কারিগরি দক্ষতা, আমার যে কোনো কিছু একদম প্র্যাকটিক্যালি ইউজ করার যে ক্ষমতা। এই যে আমি আপনাদেরকে এখানে পড়াচ্ছি, এই যে আমি বোর্ডটা ইউজ করছি, আমি এই রিমোটটা ইউজ করছি, আমি পেনটা ইউজ করছি, এটাতে অনেকগুলো অপশনস আছে, সেই অপশনগুলো ইউজ করে আপনাদেরকে পড়াচ্ছি, এটা আমার কারিগরি দক্ষতা। অর্থাৎ এটা একটা প্রযুক্তি, এই প্রযুক্তিটাকে চালানোর জন্য আমার যে প্র্যাকটিক্যাল যে দক্ষতাটা, সেই দক্ষতাটা হচ্ছে আমার কারিগরি দক্ষতা, যেটা আমার প্রযুক্তিগত পরিবেশের উপাদান। মানব সম্পদ, এটা অনেক ইম্পর্ট্যান্ট। এখানে আপনাকে একটা পার্থক্য বুঝতে হবে। দেখেন কি কি আসে। মানব সম্পদ,
বা শ্রমশক্তি, এটা একটা আসে। আরেকটা অপশন আসে জনসংখ্যা। দেখেন, মানব সম্পদ আর জনসংখ্যার মধ্যে পার্থক্য কি? একটা বাচ্চা যখন জন্ম নেয়, সে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সে যতদিন পর্যন্ত মারা না যায়, সে এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গণ্য হবে, সে এই বাংলাদেশের জনসংখ্যা হিসেবে কাউন্ট হবে। কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরের নিচে এবং 65 বছরের উপরে কেউ কোনো কাজ করতে পারবে না। ওকে, 18 বছরের আগে তো তাকে হচ্ছে কি শিশু শ্রমের, যদি সে কাজ করে শিশু শ্রমের আদলে ধরা হবে। এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশে যে চাকরির সেক্টরগুলো আছে সেখান থেকে 65 বছর বয়সে রিটায়ারমেন্টে চলে যায়। তার মানে 18 বছরের আগে এবং 65 বছরের পরে যারা বেঁচে থাকে তারা কি এই দেশের নাগরিক না? অবশ্যই নাগরিক। তারা এই দেশের জনসংখ্যা হিসেবে বিবেচিত হয়, কিন্তু তারা কিন্তু এই দেশের মানব সম্পদ হিসেবে বিবেচিত হয় না। কারণ যেহেতু আইনত তাদের ইনকাম করার কোনো অধিকার সেই সময় থাকে না। 65 বছরের পরে অনেকে দেখা যায় ব্যবসা করে, সেটা আইনের আদলে পড়ছে না, কিন্তু দেশের আইনত কোনো চাকরি করতে গেলে 65 বছর বয়সে আপনাকে রিটায়ারমেন্টে যেতে হবে। এই 18 থেকে 65 বছর বয়স তাদের আইনত অধিকার আছে টাকা ইনকাম করার এবং সেখান থেকে সরকারকে ট্যাক্স দেওয়ার। সে ইনকাম করছে মানে তাকে সরকারকে ট্যাক্স দিতে হবে, তাকে সরকারকে ভ্যাট দিতে হবে। এই যে সরকারের খাতে বিভিন্ন অর্থনৈতিক কন্ট্রিবিউশন রাখছে, এই কারণে তাকে বলা হয় একটা দেশের সম্পদ বা মানব সম্পদ। আর যদি আমি শুধু জনসংখ্যা ধরি তাহলে কিন্তু সবাই আমার একটা দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারছে না। 18 বছরের আগে এবং 65 বছর পরে যারা আছে তারা কিন্তু আইনত একটা দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারছে না। এই কারণে তাদেরকে আমরা জনসংখ্যা হিসেবে কাউন্ট করব। অপশনে যখনই জনসংখ্যার কথা বলা হবে তখন সেটাকে বলা হবে সামাজিক পরিবেশ। অপশনে যখন মানব সম্পদ বা শ্রমশক্তি বলা হবে তাদেরকে বলা হবে আমার অর্থনৈতিক পরিবেশ, কারণ তারা অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। কোন বন্দরকে পোর্ট গ্র্যান্ডে নামে অভিহিত করা হতো? সেটা হচ্ছে চট্টগ্রাম, যেখান থেকে আমাদের আমদানি রপ্তানির একদম কোর সেক্টরটা শুরু হয়। একদম আমাদের এখনও তো সমুদ্র বন্দরগুলো এই চট্টগ্রামকে ঘিরেই আছে এবং তখন থেকে কিন্তু নদী পথে আমরা আমদানি রপ্তানিগুলো শুরু হয়। করোনাকালীন আনিকা অনলাইনে শিক্ষা গ্রহণ করেন। আনিকার শিক্ষা গ্রহণ ব্যবসার কোন পরিবেশের মুখ্য ভূমিকা পালন করেছে? যেহেতু অনলাইন শিক্ষার কথা বলেছে তার মানে এটা আমার প্রযুক্তিগত পরিবেশ। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল বৈধ অর্থনৈতিক কাজকে বলা হয় আমার ব্যবসায়। একদম ব্যবসা উদ্যোগের প্রথম যে লাইনটা, ব্যবসায় কাকে বলে, এখানকার বৈশিষ্ট্য কিন্তু প্রত্যেকটা আপনাকে মনে রাখতে হবে। স্পেশালি এই ওয়ার্ডটা আর এই ওয়ার্ডটা কিন্তু আপনাকে পরীক্ষার খাতায় লিখতেই হবে। ব্যবসায় ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে? 3টা। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। মধ্যযুগে বিনিময়ের মাধ্যম হিসেবে কোনটি ব্যবহার করা হতো? শামুক এবং ঝিনুককে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো, কারণ বিনিময় প্রথা তো আমার প্রাচীন যুগে ছিল। এটিএম কার্ড আর মোবাইল ব্যাংকিং এই দুইটা আমার আধুনিক যুগ। একদম আধুনিক যখন ব্যবসায় উদ্ভব হয় তখন এইটা ইমপ্রুভমেন্ট হতে হতে এটিএম কার্ড আর মোবাইল ব্যাংকিং আসে, আর বিনিময় প্রথা আসে আমার প্রাচীন যুগে। তার মানে আমার বাকি থাকে শামুক ও ঝিনুক। আধুনিক ব্যবসায় প্রধান কয়টি শাখা রয়েছে? 3টা। নিচের কোনটি উৎপাদনের বাহন হিসেবে পরিচিত? আমরা জানি যে একটু আগে পড়েছিলাম যে উৎপাদন, যে কোনো কিছু প্রকৃতি বা প্রাকৃতিক সম্পদ থেকে যখনই উৎপাদনের কথা বলবে তখন সেটাকে আমরা শিল্প বলবো, আর যখনই বন্টনের কথা বলবে তখন সেটাকে আমরা বলবো বাণিজ্য। নার্সারি বা হ্যাচারি কোন শিল্পের অন্তর্ভুক্ত? দেখেছেন, এটা অনেকবার প্রশ্ন এসেছে। নার্সারি বা হ্যাচারি আমার প্রজনন শিল্পের অন্তর্গত। বাণিজ্যের প্রধান কাজ হলো পণ্যের কি দূর করা? বাণিজ্যের প্রধান কাজ কি? আপনার বন্টন করা।
সেটা সময়গত উপযোগ হতে পারে, সেটা স্থানগত হতে পারে, সেটা অর্থগত হতে পারে। তারা সবাই মিলে এই প্রতিবন্ধকতাগুলো দূর করে। বাণিজ্যের কোন উপাদানটি সময়গত বাধা দূর করে? সেটা হচ্ছে গুদামজাতকরণ। কিভাবে? আম উৎপাদন হয় গ্রীষ্মকালে, কিন্তু ধরেন শীতকালে একদিন আপনার অনেক আমের জুস খেতে ইচ্ছা করতেছে। এখন আপনি দোকানে যাবেন, একটা ম্যাঙ্গো ফ্লেভার জুস কিনে নিয়ে আসবেন, কিন্তু সেটাকে অ্যাকচুয়ালি ম্যাঙ্গো ফ্লেভার জুস, অথবা আমি যদি এটাকে ম্যাঙ্গো ফ্লেভার জুসও ধরে থাকি, তারা এই শীতকালে ম্যাঙ্গো কোথায় পেল? তারা কি করে, একটা স্পেশাল প্রসেসে গ্রীষ্মকালে যে আমগুলো উৎপাদন করা হয় সেই উৎপাদনগুলো স্টোর করে রাখে বিভিন্ন জায়গায়, হয়তো বা কেমিক্যাল হতে পারে, হয়তো বা ডিপ ফ্রিজে হতে পারে। তারা সুন্দর করে কেটে কেটে পিস পিস করে। এখন দেখবেন অনেক বাসা বাড়িতেও এটা করে, যেটা আমার বাসাও করা হয়, যে গ্রীষ্মকালে যখন অনেক বেশি আম উৎপাদন করা হয় বা আম কিনে আনা হয়, তখন সেগুলোকে পিস পিস করে ডিপ ফ্রিজে রাখা হয়, যাতে সারা বছর এটাকে ভোগ করা যায়। এই যে গুদামজাতকরণের মাধ্যমে বা স্টোর করার মাধ্যমে আমরা সারা বছর এটাকে ভোগ করতে পারছি, এটাই হচ্ছে আমার সময়গত বাধা দূর করছে। বাণিজ্যের কোন উপাদানটি ঝুঁকিগত বাধা দূর করে? আমরা জানি যে বিমা সবসময় আমার ঝুঁকি নিয়ে কাজ করে, তাহলে বাণিজ্যের ক্ষেত্রে আমার ঝুঁকিগত বাধা দূর করছে বিমা। নিচের কোনটি প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত? হ্যাচারি আমার শিল্প, খনি থেকে কয়লা উৎপাদন আমার শিল্প, রাস্তা নির্মাণ এটাও আমার শিল্প। এই যে আইনজীবীর চেম্বার, যেই চেম্বারে 1-to-1 কনভারসেশন হয় কাস্টমারের সাথে বা ভোক্তা যারা থাকে তাদের সাথে, আইনজীবীদের ডিরেক্ট কথাবার্তা হয়, সেখানে বিভিন্ন ধরনের পরামর্শ দেয় কিভাবে মামলা মোকদ্দমা করবে, কি কোন কোন লজিকে মামলা জিততে পারবে, কত টাকা পয়সা কোথায় লাগবে, যদি মামলা হেরে যায় সেক্ষেত্রে কি কি করতে পারে। এই যে উপদেশগুলো আপনাকে দিচ্ছে, এটা কিন্তু 1-to-1 দেওয়া হয়, যেটা আমার প্রত্যক্ষ সেবার মেইন বৈশিষ্ট্য। ব্যবসায়িক পরিবেশকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়? 6টি। কি কি? ন্যাচারাল প্রাকৃতিক, ইকোনমিক্যাল অর্থনৈতিক, পলিটিক্যাল রাজনৈতিক, সোশ্যাল সামাজিক, লিগ্যাল আইনগত, টেকনোলজিক্যাল সেটা আমার প্রযুক্তিগত। অর্থাৎ 6টি উপাদানে ভাগ করা হয়। জলবায়ু ও নদ নদী, যেটা আমাদের প্রকৃতি থেকে আসে, যেটার উপর আমাদের কোনো হাত নেই, যেটা আমরা কন্ট্রোল করতে পারি না, যেটা সৃষ্টিকর্তা কর্তৃক কন্ট্রোল করা হয়, সেটা হচ্ছে আমার প্রাকৃতিক পরিবেশের উপাদান। সঞ্চয়, মূলধন, ব্যাংকিং, যেখানেই আমার টাকার কথা আসবে সেটাই কিন্তু আমার অর্থনৈতিক পরিবেশের উপাদান হয়ে যাবে। ধর্মীয় বিশ্বাস, শিক্ষা, সংস্কৃতি একটা সমাজের অংশ, কারণ বিভিন্ন জায়গার মানুষ, তার বিশ্বাস বিভিন্ন ধরনের হয়, তার আশেপাশের মানুষের যে বিশ্বাস সেটার একটা প্রভাব থাকে, বিভিন্ন ধর্মাবলম্বীর হয়, আবার সেম ধর্মাবলম্বীর হলেও তার বিভিন্ন ধরনের বিভিন্ন বিশ্বাস থাকে। এই সমস্ত কিছুই কিন্তু একটা সমাজের অংশ, কারণ মানুষ সামাজিক জীব। সো মানুষের যেহেতু এই বিশ্বাসগুলো চেঞ্জ হচ্ছে বা এক একজনের বিভিন্ন ভ্যারিয়েশনস থাকে, সো এইটা কিন্তু সামাজিক পরিবেশের মধ্যে, মানুষের মধ্যে এটা সামাজিক পরিবেশের অন্তর্গত হয়ে থাকে। কোন কাপড়ের জন্য সোনারগাঁও এক সময় বিশ্ববিখ্যাত ছিল? মসলিন। বলা হয়ে থাকে মসলিন কাপড় এতটাই পাতলা হতো যে আমাদের যে ছোট ম্যাচের বক্স না, একটা শাড়ি ভাঁজ করে এই ম্যাচের বক্সের মধ্যে রাখা যেত। একটা রিং, আমরা যে আঙ্গুলে যে রিংগুলো পরি, সেই রিংয়ের ভেতর দিয়ে একটা শাড়িকে টেনে বের করা যেত। এটা এত পরিমাণ সফট এবং এত পরিমাণ পাতলা হতো। ম্যাটসুশিটা কোন দেশের প্রতিষ্ঠিত কোম্পানি ছিল? জাপান। সাধারণ অর্থে যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে কি বলা হয়? যে কোনো কাজের কর্মপ্রচেষ্টা, সেটা হতে পারে আপনার মুনাফা ভিত্তিক, সেটা হতে পারে আপনার মুনাফা ভিত্তিক না, কিন্তু আপনি কোনো কিছু একটা করার চেষ্টা করছেন, আপনি কোনো একটা কিছু করতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনার উদ্যোগ। নতুন কিছু, নতুন ইনোভেটিভ কিছু, সেটা হচ্ছে আপনার উদ্যোগ। সফল উদ্যোক্তাগণ
কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন যারা সফল উদ্যোক্তা? হ্যাঁ, এখন বিচার বিশ্লেষণ না হয়ে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে বুদ্ধিমত্তা কেন না, সৃজনশীলতা কেন না, বা অভিজ্ঞতা কেন না। এখন দেখেন, একটা মানুষ 10 বছর ধরে ব্যবসায় লস খেয়েই যাচ্ছে, তার অভিজ্ঞতা হচ্ছে নেগেটিভ। সে জানেও না, সে বুঝেও নাই ব্যবসায় কিভাবে সফলতা অর্জন করতে হবে, তার সেই অভিজ্ঞতার গ্যাপটা আছে। এই কারণে এটা হচ্ছে না, তার সফল হওয়ার জন্য এটা কিন্তু প্রপারলি কাজে লাগছে না। সৃজনশীলতা, হয়তো বা আপনি অনেক সৃজনশীল, আপনি নতুন নতুন আর্ট করতে পারেন, নতুন নতুন হাতের কারুকার্য পণ্য তৈরি করতে পারেন, কিন্তু এটা কিভাবে বিক্রি করতে হবে সেইটা আপনি জানেন না। এ কারণে আপনার সৃজনশীলতা আপনার কাজে লাগছে না। বুদ্ধিমত্তা, আপনার অনেক বুদ্ধি, ঠিক আছে, কিন্তু আপনি প্রপারলি আপনার কাছে যতটুকু রিসোর্স আছে সেটাকে প্রপারলি ইউজ করতে পারছেন না, কারণ আপনার ব্যবসা সম্পর্কে জ্ঞান নাই। এ কারণে এটা আপনার কাজ করছে না। দেন আসে লাস্ট অপশন, বিচার বিশ্লেষণ। দেখেন, এই 3টা অপশনই কিন্তু এই বিচার বিশ্লেষণের মধ্যে চলে আসছে। আপনার কতটুকু রিসোর্স আছে, আপনি কতটুকু অভিজ্ঞতা আছে, আপনার কোন কোন ক্ষেত্রে রিস্ক আপনি জানেন, আপনার কোন কোন ক্ষেত্রে সফলতা আসতে পারে আপনি জানেন। এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে সবগুলোকে কম্বাইন করে তারপর আপনি ব্যবসায় আস্তে আস্তে সফল হতে পারবেন। ব্যবসা উদ্যোক্তার বিশেষ গুণ কোনটি? ব্যবসা উদ্যোক্তার বিশেষ গুণ হচ্ছে চ্যালেঞ্জ গ্রহণ। একটু আগে বললাম সৃজনশীলতা কেন বাদ যাচ্ছে, প্রভাব বিস্তারের ক্ষমতা। আপনি যদি সফলই না হন, আপনার প্রভাবটা আসবে কোত্থেকে? দূরদর্শিতা, আপনি দূর দূরান্তে দেখতেছেন যে আগামী বছর আমার পণ্যের দাম বেড়ে যাবে, আগামী বছর আমার সরকার পরিবর্তন হবে, ইলেকশন আসবে, তখন আশেপাশে পরিবেশ অনেক হুলস্থুল কাণ্ড ঘটতে থাকবে, তখন আমার ব্যবসায় ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি জানেন এই দেশের ট্যাক্স রেট বেড়ে যাচ্ছে, এই কারণে দেশের পণ্যের দাম বেড়ে যাচ্ছে, মানুষ আপনার পণ্য কেনা কমিয়ে দিবে আস্তে আস্তে, সেখানে আপনার করার কিছু নাই। এখন আপনার কি করতে হবে? চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, যে কোনোভাবে যে যত দামি বাড়ুক, আমার ট্যাক্স রেট যত বাড়ুক, আমার সরকার যত পরিবর্তন হোক, আশেপাশের পরিবেশের প্রভাবটা যতই নেগেটিভ হোক, আমার এই ব্যবসা চালায় যেতে হবে। দেখি ডিসিশন এ না হলে ডিসিশন বি নেই, বি না হলে সি নেই, একটা লিমিট পর্যন্ত আমি আমার লসকে ধরে রাখতে পারবো, যে আচ্ছা 5,000 টাকা পর্যন্ত লস হলে ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে যখন আমি বুঝে যাবো যে জিনিসটা কিভাবে কাজ করতেছে, তখন আমি আস্তে আস্তে সেটা লাভ করা শুরু করব। উদ্যোক্তার গুণাবলী কি কি? উদ্যোক্তার গুণাবলী থাকতে হবে সৃজনশীলতা, কারণ তাকে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে হবে, নতুন নতুন আইডিয়া নিয়ে তাকে বিজনেস করতে হবে। উদ্ভাবনী শক্তি থাকতে হবে, পুঁজি সংগ্রহের ক্ষমতা থাকতে হবে, কারণ পুঁজি ছাড়া তো বিজনেস করা যাবে না, খুব স্বাভাবিক। কোনটি সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য? যারা সফল হয় তারা জানে ঠিক কতটুকু পরিমাণ ঝুঁকি গ্রহণ করতে হবে, তারা জানে আমার ব্যবসায় প্রথমে লস হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। সো আমি 5,000 টাকা পর্যন্ত লস মেনে নিব, কিন্তু 5,000 টাকার বেশি যদি আমার লস হয়ে যায় তখন আমাকে থামতে হবে, কারণ আমার অনবরত ব্যবসায় লস হয়ে যাচ্ছে, নিশ্চয়ই এখানে কোনো একটা রিজন আছে। এখন আমাকে হয় ব্যবসা বাদ দিতে হবে, না হলে এই রিজনটা খুঁজে বের করতে হবে যে কেন আমার লসটা হচ্ছে। মাহমুদ একজন শিক্ষিত বেকার, তিনি অন্যের অধীনে থাকা পছন্দ করেন না। তিনি যদি ব্যবসা করতে চান তাহলে তার প্রথমে কি করা উচিত? তাহলে সবার প্রথম উদ্যোগ গ্রহণ করা উচিত। তাকে চিন্তা করতে হবে সে কী নিয়ে ব্যবসা করতে চায়, কোথায় করতে চায়, কিভাবে করতে চায়, তার টাকা কোত্থেকে আসবে। প্রথমতই উদ্যোগ গ্রহণ করা উচিত। সরকারের পাশাপাশি একজন উদ্যোক্তা নিচের কোনটি সৃষ্টি করে থাকে? সরকারের পাশাপাশি নিত্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করে থাকে, নিজের জন্য একটা কর্মসংস্থান সৃষ্টি করে, প্লাস তার আন্ডারে যে কর্মচারী বা কর্মকর্তাদেরকে হায়ার করা হয় তাদের জন্য কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করে থাকে। কোনটি অবকাঠামোগত সুবিধার প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন? যখন আমি স্থান নির্বাচন করব, অর্থাৎ আমি একটা দোকান দিব, একটা মুদির দোকান, আমার মুদির দোকানে সব ধরনের পণ্য থাকবে, কিন্তু মুদির দোকানটা আমি আমার এলাকার এমন একটা মাথায় দিলাম, বা আমি এমন একটা ছোট্ট একটা গলিতে দিলাম যে মানুষের যাওয়া আসার পথেটা পড়লই না, মানুষ জানেই না ওই ছোট গলিতে একটা এত বড় এত সুন্দর একটা মুদির দোকান আছে। তুমি যখন বাসায় যাও,
বাসায় যাওয়ার পথে ধর একটা মুদির দোকানে চিপস ঝুলতেছে, জুস আছে দেখা যাচ্ছে, আইসক্রিম দেখা যাচ্ছে, তখন তোমার মনে হয় যাই আজকে একটা আইসক্রিম কিনেই ফেলি, পকেটে তো পকেট মানি আছেই। কিন্তু যখন তোমার সামনে সে মুদির দোকানটা থাকবে না, তখন কিন্তু তোমার মাথায় এটা ট্রিগার করবে না যে ওই গলির মধ্যে ঢুকে আমি একটা আইসক্রিম নিয়ে আসি, তখন কিন্তু তোমার এটা ইচ্ছাই করবে না। তো আমার যখন অবকাঠামোগত সুবিধাগুলো দেখবো, আমার এইটা খেয়াল রাখতে হবে যে আমি আমার দোকানটা কোথায় দিচ্ছি বা আমার স্থানটা কোথায় আছে, আমি কোন জায়গায় আমার ব্যবসাটা স্থাপন করছি। ব্যবসা উদ্যোগে অনুকূল পরিবেশ সৃষ্টিতে কোনটি সরকারি পৃষ্ঠপোষকতার অন্তর্ভুক্ত? প্রশিক্ষণ। এই দেশের যারা যুবক যুবতী আছে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে, যারা পড়াশোনা করার সুযোগ পায় না কিন্তু তাদের বিভিন্ন মেধা আছে, তারা হয়তো বা অনেক ভালো কম্পিউটার জানে, তারা হয়তো বা প্রযুক্তিগত অনেকগুলো কাজ জানে, তারা হয়তো বা কারিগরি অনেক কাজ জানে, তারা হাতের কাজ জানে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া আপনার সরকারের মেইন কাজের মধ্যে একটা। কারণ সে যদি সেই কাজটা প্রশিক্ষণের মাধ্যমে পারফেক্টলি না শিখে তাহলে কিন্তু সে সেইটা দিয়ে বিজনেস করতে পারবে না। আমাদের নেক্সট প্রশ্ন, ব্যবসা উদ্যোগ ওঠার অনুকূল পরিবেশ তৈরির জন্য সরকারি পৃষ্ঠপোষকতা কোনটি? এটা হচ্ছে আমাদের সুদমুক্ত মূলধন সরবরাহ। যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না, আমাদের সরকারের থেকে লোন নিতেই হয়, সো সরকার আমাদেরকে এক্ষেত্রে হেল্প করতে পারে সুদমুক্ত লোন দিয়ে অথবা সর্বনিম্ন পরিমাণ ইন্টারেস্ট রেট দিয়ে আমাদেরকে লোন দিয়ে। যে কোনো ব্যবসা উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করার জন্য কোনটি প্রয়োজন? আমার পর্যাপ্ত মূলধন প্রয়োজন। কারণ কলা কৌশল আমার যতই থাকুক, শ্রমিক আমার যতই থাকুক বা স্বেচ্ছাসেবক যতই থাকুক, মূলধন না থাকলে কিন্তু আপনি কোনোভাবে ব্যবসা শুরু করতে পারবেন না। অবকাঠামোগত উপাদান কোনটি? অবকাঠামোগত উপাদান আমাদের বিদ্যুৎ। ঠিক আছে, ব্যবসা উদ্যোগের সাথে কিসের সম্পর্ক সর্বদা বিদ্যমান? আমরা এটার অ্যান্সার জানি, ঝুঁকি। যেখানে আমার মুনাফা আছে সেখানে আমার ঝুঁকির কথা আছে, যেখানে আমার ব্যবসার কথা আছে সেখানে কিন্তু আমার ঝুঁকির কথা আছে। আমির আলী কাপড়ের ব্যবসা 1 লাখ টাকা মুনাফা আশা করেছিলেন, কিন্তু বাস্তবে 80,000 টাকা লাভ হয়েছে। এটি কোন ধরনের ঝুঁকি? এটি আমাদের আর্থিক ঝুঁকি। দেখেন, আর্থিক ঝুঁকি হচ্ছে আপনি 100 টাকা মুনাফা আশা করে থাকেন কিন্তু আপনি 80 টাকা মুনাফা পান, তার মানে এখানে 20 টাকার একটা গ্যাপ রয়ে গেছে। আপনার মুনাফা যতটুকু এক্সপেকটেশন থাকে, আপনি যতটুকু প্রত্যাশা করে থাকেন তার চেয়ে কম পরিমাণ যে মুনাফাটা পান সেটাই আপনার আর্থিক ঝুঁকি। ব্যবসায় সর্বদা কি বিদ্যমান থাকে? ঝুঁকি বিদ্যমান থাকে। বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নে বাধা কোনটি? আমাদের দেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে চাকরির প্রতি অধিক আগ্রহ। কারণ আমাদের দেশের মানুষ চ্যালেঞ্জ নিতে ভয় পায়। তারা মনে করে যে আমার যে যতটুকু টাকা আছে সেটা যদি বিজনেসের ক্ষেত্রে লস হয়ে যায় তাহলে আমার সারা জীবনের যতটুকু জমানো সম্পদ বা সঞ্চয় আছে সেটা শেষ হয়ে যায়। এই কারণে তারা মনে করে আমার এত ভেজাল বাদ দিয়ে আমি চাকরি করি, আমি একটা ফিক্সড পরিমাণ টাকা বা বেতন প্রত্যেক মাসে পাবো, সেটাই আমার জন্য সবচেয়ে ভালো। ব্যবসার জন্য হুমকি কোনটি? ব্যবসার জন্য হুমকি হচ্ছে আমার প্রতিকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি। যদি আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকভাবে না থাকে, যে কোনো সময় ব্যবসা চুরি হয়ে যাবে, ছিনতাই হয়ে যাবে, কেউ একজন এসে আমার ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করে নিয়ে যাবে, সেটা কিন্তু আমার ব্যবসার জন্য একটা হুমকি। বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে অনুকূল পরিবেশের অভাব। মেধার অভাব হতে পারে, দক্ষতার অভাব হতে পারে, বা মাত্রাতিরিক্ত জনসংখ্যা, তিনটাই হতে পারে। ঠিক আছে, কিন্তু যখন আমি অনুকূল পরিবেশের অভাবের কথা বলতেছি তখন কিন্তু আমি এই তিনটাও এটার মধ্যে ইনক্লুড করে নিয়ে আসতেছি। এই তিনটাও কিন্তু এই পরিবেশের মধ্যেই পড়তেছে। সো আমি ওভারঅল বলতে পারি যে আমার পজিটিভ একটা পরিবেশের অভাব রয়েছে। ব্যবসা উদ্যোগের প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে কোনটি? রাজনৈতিক অস্থিরতা। সাধারণ অর্থে যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে কি বলে? আমরা যখনই আমরা কর্মপ্রচেষ্টা করতে চাই, নতুন কিছু করতে চাই, তাহলে সেটাকে আমরা বলা হয় উদ্যোগ। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে ব্যবসা স্থাপনের প্রচেষ্টাকে কি বলা হয়? ব্যবসায় উদ্যোগ বলা হয়। সেখানে মুনাফা অর্জন আর ঝুঁকি, এই দুটা হচ্ছে আমার মেইন পয়েন্ট। এন্টারপ্রেনর
শব্দটি কোন ভাষার শব্দ থেকে উৎপত্তি হয়েছে? এই সব উৎপত্তিটা হচ্ছে ফরাসি বা ফ্রেঞ্চ ভাষা থেকে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। দেন এন্টারপ্রেনার কোত্থেকে আসছে? এন্টারপ্রেন্ডের শব্দ থেকে আসছে। এই শব্দটার মানে হচ্ছে আপনার দায়িত্ব গ্রহণ করা। এইটা আপনার এমসিকিউ তো আসতে পারে বা আপনার ক নাম্বার প্রশ্নও কিন্তু আসতে পারে, আবার আপনার এসকিউতেও কিন্তু এই কোয়েশ্চেনটা আসতে পারে। সফল উদ্যোক্তার প্রধান গুণ কোনটি যা তাকে সাধারণ মানুষ থেকে আলাদা করে? তার প্রধান গুণ হচ্ছে তার গুণাবলী। সে হয়তোবা অনেক সৃজনশীল, সে হয়তোবা অনেক ফাস্ট চিন্তা করতে পারে, সে হয়তোবা বুঝতে পারে কোন ডিসিশনটা নিলে তার প্রফিট হবে, কোন ডিসিশনটা নিলে তার লস হবে, সমস্ত কিছু খুব সহজেই ক্যালকুলেট করতে পারে। উদ্যোক্তা জন্মগতভাবে উদ্যোক্তা, এই ধারণাটিকে বর্তমানে কি হয়েছে? পরিবর্তিত হয়েছে। কোনো মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা হয় না। আপনি জন্মগতভাবে আপনার আশেপাশের ব্যবসা সম্পর্কে জানতে পারেন না। আপনি আস্তে আস্তে বড় হন, সমস্ত কিছু নিয়ে জ্ঞান অর্জন করেন, কোন কাজটা করলে কি হয়, মানুষ কি করছে না করছে, সমস্ত জ্ঞান অর্জন এবং অভিজ্ঞতা অর্জন করার পর আপনি একজন পারফেক্ট উদ্যোক্তা হতে পারেন। কৃতিত্বার্জন প্রেরণা বা অ্যাচিভমেন্ট মোটিভেশন ধারণার প্রবক্তাকে? ডেভিড সি ম্যাকক্লিল্যান্ড। এটা যেন মনে থাকে, এটাও অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ঠিক আছে? ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা অনুমান করার ক্ষমতা। ভবিষ্যৎ, যখনই আমি ভবিষ্যৎ একদম দূরের কোনো কিছু একটা অনুমান করছি, সেটা হয়ে যাচ্ছে আমার দূরদৃষ্টি। একদম দূরে কি হতে পারে, আমার দেশের কি অবস্থা হতে পারে, বিজনেসের কি অবস্থা হতে পারে, এই সমস্ত কিছু আমি আগে থেকে অনুমান করি। যে ব্যবসায় ঝুঁকি বেশি সেখানে লাভের সম্ভাবনাও কিন্তু বেশি। প্রত্যাশিত মুনাফার চেয়ে প্রকৃত মুনাফা কম হওয়াকে কোন ধরনের ঝুঁকি বলে? একটু আগে পড়লাম যে যখন আমি মুনাফা একটা প্রত্যাশা করে থাকি কিন্তু তার চেয়ে মুনাফা কম হয়, সেটা হচ্ছে আমার আর্থিক ঝুঁকি। এখন কোয়েশ্চেন হচ্ছে, অনেকে যে জায়গাটা কনফিউজড হয়, এই দুইটার পার্থক্য কি? ব্যবসায়িক ঝুঁকি হচ্ছে আমি এক্সপেক্ট করলাম 100 টাকা মুনাফা, কিন্তু দেখা গেল আমার 50 টাকা লস হয়ে গেল। এই যে মুনাফা তো হয়ই নাই, উল্টা আমার আরো লস হয়ে গেছে। এটা হচ্ছে আমার ব্যবসায়িক ঝুঁকি। আর আর্থিক ঝুঁকি হচ্ছে আমি এক্সপেক্ট করছি 100 টাকা মুনাফা, কিন্তু আমার মুনাফা হলো 80 টাকা। মুনাফা হয়েছে, একটু কম হয়েছে, এইটা হচ্ছে আমার আর্থিক ঝুঁকি। এখানে আমার মুনাফা হয়নি, আর এখানে আমার মুনাফা একটু কম হয়েছে আমার প্রত্যাশার চেয়ে। এটাই হচ্ছে আমার ব্যবসায়িক ঝুঁকি আর আর্থিক ঝুঁকির মধ্যে পার্থক্য। ব্যবসা উদ্যোগের ফলে জাতীয় আয়ের সাথে আর কোনটি বৃদ্ধি পায়? যখন আমার জাতীয় আয় বৃদ্ধি পায় তখন আমার মাথা পিছু আয়ও বৃদ্ধি পায়। আপনি একটা ব্যবসা দিয়েছেন, আপনার ব্যবসার মুনাফা বাড়ছে, আপনার উন্নতি হচ্ছে, আপনার আন্ডারে যারা কর্মচারী কর্মকর্তা আছে তাদের বেতন বাড়ছে, তাদের উন্নতি হচ্ছে। আপনি ভ্যাট দিচ্ছেন, আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনার কর্মচারী কর্মকর্তা সরকারকে ট্যাক্স দিচ্ছে, সরকার বেশি বেশি ট্যাক্স পাচ্ছে। সেই ট্যাক্স দিয়ে সে জনগণের জন্যই আবার নতুন নতুন প্রকল্পের কাজ করতে পারতেছে, যেটা দিয়ে নতুন নতুন সেতু বানাচ্ছে, নতুন নতুন বিভিন্ন প্রজেক্ট করতেছে, কারেন্টের সরবরাহ বেশি করতেছে। এটার মাধ্যমে কিন্তু জনগণই সুবিধাপ্রাপ্ত হচ্ছে। সো এটা একটা সাইকেল, এটা একটা লুপ। আপনার যখন উন্নতি হবে, একটা দেশের সরকারকে আপনি বেশি ট্যাক্স দিবেন, সেই ট্যাক্সের টাকা যত বেশি হবে, সরকার জনগণের জন্যই আবার বেশি জনসাধারণের কাজ করতে পারবে। কোনটি ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশের উপাদান? উন্নত অবকাঠামো। কারণ উচ্চ সুদের ঋণ, এত যদি ইন্টারেস্ট দিতে হয় তাহলে আপনি কিন্তু ঋণ নিতে পারবেন না। রাজনৈতিক অস্থিরতায় আপনি ব্যবসা করতে পারবেন না। ডেইলি হরতাল, মারামারি, রাহাজানি, তারপরে আপনার হচ্ছে কি রাস্তা বন্ধ করে রাখা, তারপরে চাঁদাবাজি করা, খুন খারাপি করা, এগুলোর মধ্যে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না। আমলাতান্ত্রিক জটিলতা, পাওয়ার দেখানো, আমি এই দোকানের মালিক, আমি যা বলবো তাই হবে, কারণ আমার সাথে অমুক নেতার পরিচয় আছে। এই পাওয়ারের কারণে বাকি যে ব্যবসায়ীরা তারা নিজেদের ইচ্ছা মতো নিজের ব্যবসাটা চালাতে পারে না। সো এটা কিন্তু কোনোভাবেই অনুকূল উপাদান না।
বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নের প্রধান বাধা কোনটি? সেটা হচ্ছে আমার সঠিক পরিকল্পনার অভাব। আমার যদি পরিকল্পনা একদম গোড়ায় গলদ থাকে, একদম শুরুতেই ভুল থাকে, তাহলে আপনার যত টাকা থাকুক, যত রিসোর্স থাকুক, আপনার কাছে যত সম্পদ থাকুক, কোনোভাবেই কিন্তু আপনি সফলতা লাভ করতে পারবেন না। মানুষের চাকরির প্রতি অধিক আগ্রহ বাংলাদেশের জন্য কি হিসেবে বিবেচিত? একটু আগে আমরা একটা অপশনে পড়েছি, সেটা হচ্ছে বাধা। কারণ আপনার যদি প্রথম থেকেই টেন্ডেন্সি থাকে যে আপনি চাকরি করবেন, তখন আপনার মধ্যে ব্যবসা করার, ঝুঁকি নেওয়ার বা নতুন কোনো কিছু একটা আইডিয়া নিয়ে কাজ শুরু করা, সবাইকে নিয়ে, এই জিনিসটা কিন্তু কোনোভাবে আপনার মধ্যে আসবে না। ব্যবসা উদ্যোগের ফলাফল কোনটি? ব্যবসা উদ্যোগের ফলাফল হচ্ছে একটা ব্যবসার প্রতিষ্ঠান। কলা, পেঁপে, শসা ইত্যাদি পণ্যের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় উপযোগী, কারণ এই পণ্যগুলা খুবই পচনশীল এবং এই পণ্যগুলা খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে চেঞ্জ করতে হয় এবং এই পণ্যের জন্য বেশি অর্থের কিন্তু প্রয়োজন হয় না। আপনি একটা ফলের বিজনেস শুরু করবেন, তার মানে এনে ফলের বিজনেস শুরু করতে আপনাকে 5-10 লাখ টাকা লাগবে। আপনি দেখা গেল 5,000 করে ইনভেস্ট করলেন, মোটামুটি 20-25 হাজার টাকা দিয়ে ফল কিনে আপনি হচ্ছে আপনার বিজনেসটা শুরু করতে পারবেন। বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় যে ব্যবসা সংগঠনটা আমাদের মধ্যযুগে শুরু হয়, সেটা কিন্তু আমাদের এক মালিকানা ব্যবসায়। আইনগত ঝামেলা না থাকায় যে কেউ ইচ্ছে করলে ও উদ্যোগ নিলে কোন ধরনের ব্যবসা শুরু করা যায়? আমরা জানি আইনগত ঝামেলা কোথায় নেই? এক মালিকানা ব্যবসাতে। সো যেহেতু আইনগত কোনো পেপার জমা দেওয়া, পুলিশের কাছে গিয়ে আপনার হচ্ছে বিভিন্ন আইনত যে কাগজপত্র আছে সেগুলো জমা দেওয়া, রেজিস্ট্রেশন করা, কোর্টে ঘোরা, এই ঝামেলাগুলো যেহেতু নাই, সো সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসা কিন্তু আপনার সবচেয়ে বেশি উপযোগী। মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, সমবায়, রাষ্ট্রীয়। অর্থাৎ মালিকানার ভিত্তিতে আমার 5 ভাগে ভাগ করা যায়। অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? 2 জন এবং সর্বোচ্চ 20 জন। এটা হচ্ছে আমার অংশীদারির ক্ষেত্রে। ঠিক আছে, এই যে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন। রনি ও জনি চুক্তি অনুযায়ী ব্যবসা শুরু করলেন, তাদের ব্যবসাটি কোন ধরনের? যেহেতু তারা 2 জন মিলে এখানে ব্যবসা শুরু করেছে, তো এটাকে আমরা বলতে পারি অংশীদারি ব্যবসায়। কারণ প্রাইভেট অ্যান্ড পাবলিক লিমিটেড কোম্পানিতে কিন্তু মিনিমাম যে সর্বনিম্ন সদস্য সংখ্যা থাকে সেটা কিন্তু 2 না। ঠিক আছে, আর সমবায় সমিতির কথা বললেও এখানে সমমনা বা সমপেশা বা সমজাতীয় এরকম কিছু কথা এখানে কিন্তু বলে দিবে। কত সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসা গঠিত ও পরিচালিত হয়? 1932 এর আইন দ্বারা অংশীদারি ব্যবসা পরিচালিত হয়। অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়। এই লাইনটা খ নাম্বার প্রশ্নে আসতে পারে, শর্ট কোয়েশ্চেনে আসতে পারে। অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়। এটা কোন আইনে উল্লেখ করা আছে? যেহেতু আমাদের দেশে অংশীদারি আইন 1932 সালের বলে উল্লেখ আছে, এই ধারাটাও কিন্তু আপনার 1932 সালের আইনে বলা আছে। চূড়ান্ত সবিশ্বাস কথাটি কোন ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য? যেহেতু এখানে একটা বিশ্বাস কথাটা আছে, সেটা আমার অংশীদারি কারবারের ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু অংশীদারি কারবারের ক্ষেত্রে আপনার নিবন্ধন হতেও পারে, নাও হতে পারে। আপনি নিবন্ধন না করে 2 জন বন্ধু মিলে চুক্তি করে, সেটা মৌখিকও হতে পারে, সেটা লিখিত হতে পারে। আপনি লিখলেন না যে আপনার ব্যবসার নিয়মকানুন, আপনি লিখলেন না, আপনি আপনার ফ্রেন্ডের উপর বিশ্বাস করে আপনার বিজনেস স্টার্ট করলেন, সেই বিশ্বাসটা হচ্ছে আপনার এখানে মেইন বেসিস এই অংশীদারি কারবারের ক্ষেত্রে। অংশীদারি ব্যবসায় চুক্তি হতে পারে এই যে মৌখিক, লিখিত, নিবন্ধিত, যে কোনোটাই কিন্তু হতে পারে। অংশীদারি ব্যবসায় লাভ লোকসান বন্টন পদ্ধতি কোথায় উল্লেখ থাকে? অংশীদারি ব্যবসায় সমস্ত কিছু, ব্যবসা কিভাবে চলবে, ব্যবসা লাভ লোকসান বন্টন, ব্যবসার বিলোপ সাধন, ব্যবসার মালিক কারা, এই সমস্ত কিছু উল্লেখ থাকে চুক্তিপত্রের ক্ষেত্রে।
কোন ধরনের ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়? যদি এখানে এক মালিকানার কথা থাকতো আমরা এক মালিকানা টিক দিতাম, যেহেতু এখানে এক মালিকানার কথা নাই সো আমরা এখানে অংশীদারিকে চুজ করব, কারণ অংশীদারির ক্ষেত্রে করাও যায় নাও করা যায়, আপনার কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। কোন প্রকারের অংশীদারের দায় অসীম? আমাদের সাধারণ অংশীদারের দায় অসীম। সাধারণ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যারা সাধারণ অংশীদার আছে আমরা জানি তাদের দায়গুলো অসীম হয়ে থাকে। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারের যে মালিক সে মালিকের দায় অসীম হয়ে থাকে। যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে যতটুকু শেয়ার কিনেছে ততটুকু মূল্য দ্বারা সসীম হয়ে থাকে। কতটুকু কাদের কাদের অসীম আর কাদের কাদের সসীম এটা কিন্তু মনে রাখতে হবে। অংশীদারি ব্যবসা মূলধন বিনিয়োগ করেন না, এমনকি পরিচালনায় অংশগ্রহণ নেন না, সেটা আমার নামমাত্র অংশীদার যারা আমার সুনাম বিক্রি করে। সুনাম বিক্রি করে কিভাবে? ধরেন আপনাদের কাইফ ভাইয়া অনেক ফেমাস, ঠিক আছে, এখন আমি একটা বিজনেস স্টার্ট করলাম, আমাকে কেউ চিনে না, আমি এখন কাইফ ভাইয়ের কাছে গিয়ে বললাম যে আমি আমার বিজনেসের ক্ষেত্রে এমনভাবে প্রচার করব যে কাইফ ভাইয়া আমার পার্টনার, সো সবাই কাইফ ভাইয়াকে বিশ্বাস করে আমার দোকান থেকে পণ্য কেনা শুরু করবে। এখন কাইফ ভাইয়া বলল যে আমার এত সময় নেই আপু, আমি আপনার এখানে ব্যবসায় কোনো মূলধন দিতে পারবো না, আমার কোনো টাকা পয়সা নেই, আমার এত সময়ও নেই যে আপনার এখানে আমি পরিচালনায় অংশগ্রহণ করব। আপনি শুধু আমার নামটা ইউজ করতে পারেন, কিন্তু তার পরিবর্তে আপনার যতটুকু প্রফিট হবে সে প্রফিট থেকে কিছু পরিমাণ টাকা আমাকে দিতে হবে। সো আমি তো খুশি যে আমার মূলধন ইনভেস্ট করলো না, লাগবে না, আমার মূলধনের অভাব নেই। তারপরে আমার পরিচালনা অংশগ্রহণ করলো না, লাগবে না, আমি এখানে রাজা, আমি যেটা বলবো সেটাই হবে। সো তখন আমি কি করব যে ওর সুনামটা ইউজ করে, যেহেতু আমার প্রফিট হচ্ছে, ধর আমার 10,000 টাকা প্রফিট হলো, সেখান থেকে আমি 2,000 টাকা কাইফ ভাইকে দিয়ে দিই, বাকি 8,000 টাকা কিন্তু আমার রয়ে যায়। এটাই হচ্ছে আমার নামমাত্র অংশীদার। অংশীদারি প্রতিষ্ঠানে ন্যূনতম সদস্য সংখ্যা 2 জন রাখা সম্ভব না হলে আমার বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন হবে। কেন বাধ্যতামূলক? কারণ আমার অংশীদারি ব্যবসায়ের মেইন ইনগ্রেডিয়েন্টস একদম শুরুর কথা হচ্ছে মিনিমাম 2 জন। 2 জনের কম হলে তো একজন এক মালিকানা ব্যবসা হয়ে গেল। সো মিনিমাম 2 জন, মিনিমাম 2 জন না রাখতে পারলে আমার বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন হবে। পারস্পরিক আস্থা ও বিশ্বাস, এই যে বিশ্বাসের কথা আসলে আমার অংশীদারি ব্যবসা। বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কোন ব্যবসায় সবচেয়ে বেশি উপযোগী? অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আপনার একটা সীমানা আছে 2 থেকে 20, কিন্তু যৌথ মূলধনের ক্ষেত্রে কিন্তু যখন আমার এটা পাবলিক লিমিটেড কোম্পানি হবে কোনো সীমানা নাই, মিনিমাম 7 জন, কিন্তু এর বেশি আপনার যত হতে পারে। আপনার কোম্পানি আপনি যত বড় করতে পারেন, আপনার যত বেশি আপনি শেয়ার বিক্রি করতে পারেন, যত বেশি মানুষকে হায়ার করতে পারেন, তার মানে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হওয়ার জায়গাটা কিন্তু আমার যৌথ মূলধনী, কারণ এখানে কোনো বাউন্ডারি নাই। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 2 থেকে কাট। প্রাইভেট লিমিটেডে 2 না 7? 2 না, 2 থেকে 50 না, ভুলে গেছি। আচ্ছা এটা মুছি, বলছি কাট বলছি, প্যারা নেই। স্টার্ট। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? আমরা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 2 থেকে 50 জন, পাবলিক লিমিটেড কোম্পানি থেকে 7 থেকে ইনফিনিটি, সর্বোচ্চ হওয়ার কোনো লিমিট নেই, তার মানে এটার অ্যান্সার হচ্ছে আমার 50। যৌথ মূলধনী সংগঠনের মূল দলিল কোনটি? যৌথ মূলধনী সংগঠনের মূল দলিল হচ্ছে স্মারকলিপি, যেখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত কিছু, একদম ব্যবসা প্রতিষ্ঠানের নাম থেকে শুরু করে আপনার অংশীদারের নাম পরিচয় থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে লেখা থাকে। বাংলাদেশে প্রচলিত কোম্পানি আইন কত সালের? 1994। আমাদের মূলত 2টা আইন সবচেয়ে বেশি আসে, অংশীদারি আইন 1932, যৌথ মূলধনী আইন 1994, এই 2টা আইন কিন্তু সবচেয়ে বেশি আসে।
বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় সংগঠন যেটা একদম শুরুতে শুরু হয়েছিল সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। কারণ এখানে কোনো অংশীদারের ঝামেলা নেই, আমি মন চাইলেই একটা বিজনেস দিয়ে বসতে পারবো, ঠিক আছে। এক মালিকানা ব্যবসায় মালিকের দায় অসীম, কারণ এখানে কিন্তু আইনত কোনো বাধ্যবাধকতা নাই। সো তার যদি লসও হয়ে থাকে, তার লসের জন্য তার নিজস্ব সহায় সম্পত্তি বিক্রি করে হলেও সে লসটা পূরণ করতে হবে। সে যদি কারো কাছ থেকে লোন নিয়ে আসে, সে লোনটাও কিন্তু পরিশোধ করতে হবে। বাংলাদেশে অংশীদারি ব্যবসায় কত সালের আইন অনুযায়ী? 1932। সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত আমার? 2 থেকে 20 জন। ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আবার সর্বোচ্চ সদস্য সংখ্যা কিন্তু 10 জন। তারপর আসে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? বিশ্বাস, চুক্তি। চুক্তি থাকলে চুক্তি, চুক্তি না থাকলে আমার চূড়ান্ত সদিশ্বাস। যে অংশীদারি ব্যবসায় মূলধন বিনিয়োগ করে কিন্তু ব্যবস্থাপনায় অংশ নেয় না, তাকে বলা হয় নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। এটা অনেক ইম্পর্টেন্ট, এইটা মনে রাখবেন, এই দুইটা সবচেয়ে বেশি মনে রাখবেন। তারা মূলধন বিনিয়োগ করছে কিন্তু পরিচালনা অংশগ্রহণ করছে না, সে অনেক অলস, তার টাইম নাই হাতে, তার টাকা যত দেওয়ার টাকা দিয়ে দিছে কিন্তু সে কোনো পরিচালনা অংশগ্রহণ করতে পারবে না। আর নামমাত্রতে কি হয়? সুনাম ইউজ করে, এখানে মূলধনও দেয় না, পরিচালনায় অংশগ্রহণ করে না, তার সুনামের পরিবর্তে সে শুধু প্রফিট লাভ করে। বাংলাদেশের কোম্পানি আইন কত সালের আইন অনুযায়ী পরিচালিত হয়? 1994। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 থেকে 50 জন, তার মানে এটা 2 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত জন? 50 জন। সো আমার এখন এতটুকু শেষ, এর পরবর্তীগুলো তোমরা শিখবে কাইফ ভাইয়ের কাছ থেকে। সো প্রান্তি আপু এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে 100টা এমসিকিউ পড়াইছে, বাকি 100টা এমসিকিউ তোমাদেরকে আমি পড়িয়ে দিব। তো এই এমসিকিউটা পর্যন্ত আমরা দেখলাম। তোমরা প্রতিটি এমসিকিউ পড়ানোর পাশাপাশি একটা জিনিস খেয়াল করছো, সেই এমসিকিউটা এখন পর্যন্ত বোর্ডে কতবার এসেছে এটা কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দিছি। এই এমসিকিউটা হুবহু 3 বার আসছে এখন পর্যন্ত বোর্ডে। পরের এমসিকিউতে যাচ্ছি। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? আমাদের ম্যাক্সিমাম টাইম এক্সামের মধ্যে 2টা কোশ্চেন বারবার আসে, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। পরিচালক সংখ্যা কত, সদস্য সংখ্যা কত, পরিচালনা করার জন্য কি লাগে, কার শেয়ারের সংখ্যা অনেক মানে ইনফিনিটিভ অ্যামাউন্ট, কার শেয়ার সংখ্যা লিমিটেড, বা কে সাধারণ মানুষের কাছে শেয়ার ইস্যু করতে পারে, কে শেয়ার ইস্যু করতে পারে না। এইগুলো কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে, কারণ এমসিকিউ এর পাশাপাশি আই ওয়ান্ট এই ক্লাসের মাধ্যমে তোমাদের এসকিউ এর টপিকগুলো ক্লিয়ার হয়ে যায়, অ্যান্ড সৃজনশীলের ক্ষেত্রে ক খ মার্কেটগুলো যেন তোমাদের ক্লিয়ার হয়ে যায়। সো মনে রাখবা অলওয়েজ পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন, সর্বোচ্চ ইনফিনিটিভ অ্যামাউন্ট। এই ইনফিনিটিভ অ্যামাউন্ট বলতে কি, যতজন মানুষের কাছে শেয়ার বিক্রি করা যায় ততজন মানুষের কাছ পর্যন্ত সীমাবদ্ধ। সো এটা হবে 7 জন। আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালক সংখ্যা কতজন? মনে রাখবা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালক সংখ্যা হয় 3 জন, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালক সংখ্যা হয় 2 জন। এইটা একটু মাথায় রেখো। তো একটা হলো সদস্য মনে রাখবা, আর একটা হলো কি তোমার পরিচালকের সংখ্যা কত, এটা মাথায় রাখবা। দেন চলে যাচ্ছি, বিশ্বের প্রথম সমবায় সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? অলওয়েজ মনে রাখবা এটা 1844 সালে হবে। কত সালে? দেখো ব্যবসা উদ্যোগের এমসিকিউর ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা সাল একটু মাথায় রাখতে হবে। প্রথমত হলো 1932, তারপরে হলো আমাদের কত 1994, তারপরে এই যার একটা 1844। এই সালগুলো আমাদেরকে মাস্ট বি মনে রাখতে হবে। ক্লিয়ার? এরপরে যাচ্ছি, একটি সমবায় সমিতি একটি প্রাথমিক সমবায় সমিতি গঠনের জন্য ন্যূনতম কত সদস্য দরকার? আমি তোমাদেরকে এটা পড়ানোর আগে তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, সমবায় সমিতি কাকে বলে। এটা থেকে তোমাদের ক এবং খ মার্কের পরীক্ষায় প্রশ্ন আসবে। সমবায় সমিতি কাকে বলে? তোমার সমাজের কতিপয় নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা একত্র হয়ে নিজেদের আর্থিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে, মনে রাখবা সমবায় সমিতির মূল উদ্দেশ্য কি? আর্থিক অবস্থার উন্নতি, আর্থিক অবস্থার উন্নয়ন। এটা মাথায় রেখো কিন্তু।
আমরা ম্যাক্সিমাম বিজনেসের ক্ষেত্রে জানি আমাদের মূল উদ্দেশ্য হয়ে থাকে মুনাফা অর্জন করা, বাট রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য, যেটা তোমাদের এখন না, যেটা এইচএসসিতে গেলে পাবা, রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য হয়ে থাকে জনকল্যাণ করা। আর সমবায় সমিতির মূল উদ্দেশ্য হলো আর্থিক কল্যাণ সাধন। কাদের আর্থিক কল্যাণ সাধন? সদস্যদের। এটা কিন্তু মনে রাখো, সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। একটা প্রাথমিক সমবায় সমিতি হতে গেলে সেটার সর্বনিম্ন কতজন সদস্য দরকার? সেটার 20 জন সদস্য দরকার। কতজন সদস্য দরকার? 20 জন। এগুলো কিন্তু নোট ডাউন করে মাথায় রাখবা। এরপরে রাষ্ট্রীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? একটু আগে বললাম, জনকল্যাণ করা। 1 মিনিট আগে বলছি, এই কোশ্চেনটা আসছে 6 বার। ক্যান ইউ ইমাজিন? 6 বার একই কোশ্চেন বারবার আসছে। দেন পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক সংখ্যা ন্যূনতম কতজন? একটু আগেই বলে দিচ্ছি আমি, 3 জন হবে এটা। এরপরে ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা কি? ব্যবসা, একটা যে কোনো বিজনেস, সেটা ভবিষ্যতে কি করবে না করবে, এটা দিক নির্দেশনা হলো আমাদের পরিকল্পনা। পরীক্ষায় আমাদের আসবে পরিকল্পনা কাকে বলে। পরীক্ষা আসবে কি? পরিকল্পনা কাকে বলে, মনে রাখবা, লিখে রাখো, পারলে লিখে রাখো। কাল তোমাদের এক্সামের ক্ষেত্রে যা দেখবে এটা আসবেই, পরিকল্পনা কাকে বলে। কোনো না কোনো সৃজনশীলের ক নাম্বার অথবা কোনো না কোনো এসকিউ এর আসবে এটা। বর্তমানে বসে অতীতের আলোকে ভবিষ্যতের জন্য কর্মপন্থা প্রণয়ন করাকে পরিকল্পনা বলা হয়। আরেকবার বলতেছি, বর্তমানে বসে অতীতের আলোকে ভবিষ্যতের জন্য কর্মপন্থা প্রণয়ন করাকে পরিকল্পনা হিসেবে গণ্য করা হয়। এরপরে চলে যাচ্ছি, কোনটি পরিকল্পনা? পরিকল্পনা নিচের কোনটা? সিদ্ধান্ত গ্রহণ, সুনির্দিষ্ট দিক নির্দেশনা, ধারণা নাকি মূল্যায়ন? অলওয়েজ মনে রাখবা, সুনির্দিষ্ট দিক নির্দেশনা। আমি এক্সামের ক্ষেত্রে আরেকটা চোরাই বুদ্ধি খাটাইতাম, বাই এনি চান্স মনে করো ব্যবসা উদ্যোগের এমন কোনো প্রশ্ন আসছে, বাই দ্য ওয়ে এই টিপসটা তখনই কাজে লাগাবা, মনে করো তুমি কোশ্চেন উত্তর জানোই না, কোনো আইডিয়াই নেই, তখন দেখবা অপশনের ক্ষেত্রে 4টা অপশন থাকলে এমন একটা অপশন থাকে যেটা অনেক বড়। ম্যাক্সিমাম টাইম আমি দেখছি আমার ক্ষেত্রে ওইটাই কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। এটা তখনই খাটাবা যখন দেখবা তুমি অ্যান্সারটা পারো না, সেফ প্লে করে আসার জন্য। প্রত্যেক ব্যবসা পরিকল্পনার সুনির্দিষ্ট একটা কি থাকে? একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। এখন অনেকে বলতে পারো ভাইয়া এখানে দিক নির্দেশনাও তো থাকতে পারে। দেখো, এমসিকিউ এর পূর্ণরূপ হলো মাল্টিপল চয়েস কোশ্চেন। আমি যদি বলি মোস্ট কনফিউজিং কোশ্চেন, তাহলে আবার যদি বলি মোস্ট কমন কোশ্চেন, সবগুলোই কিন্তু হয়। সো অলওয়েজ মনে রাখবা, এই কোশ্চেনটা যদি আসে, কোশ্চেনটা ভালোভাবে দেখো, এই কোশ্চেনটা 5 বার আসছে, কিন্তু প্রত্যেক ব্যবসা পরিকল্পনার সুনির্দিষ্ট কি থাকে? প্রতিটা বিজনেসের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, আমরা এটা অর্জন করতে চাই। দিক নির্দেশনা কিন্তু সব বিজনেসে থাকে না, কিছু কিছু বিজনেসে থাকে, কিছু কিছু বিজনেসে থাকে না, বাট সবগুলো বিজনেসের ক্ষেত্রে একটা পার্টিকুলার লক্ষ্য থাকে। সো মেক শিওর এই কোশ্চেনটা আসলে তুমি যেন ভুল না করো, যদি ভুল করো মাইক দিব। এরপরে ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি কি? অলওয়েজ মনে রাখবা, তুমি যদি আয়নার সামনে দাঁড়াও, তুমি তোমার প্রতিচ্ছবি দেখতে পাও। সিমিলারলি একটা বিজনেস যদি পরিকল্পনাকে সামনে থেকে দেখে, তাহলে ওইটা বিজনেসের প্রতিচ্ছবি। তার মানে আমার প্রতিচ্ছবি যদি আয়নার মাধ্যমে আমি দেখতে পারি, একটা বিজনেসের প্রতিচ্ছবি আমি পরিকল্পনার মাধ্যমে জানতে পারবো। প্রতিচ্ছবি মানে কি? আয়না। ওকে, এরপরে কোনটির অভাবে ব্যবসার সফলতা অনিশ্চিত হয়ে পড়ে? অলওয়েজ মনে রাখবা, সুনির্দিষ্ট পরিকল্পনা। বাকিগুলো শ্রমিক, ঋণ, সঞ্চয়ের অভাব, এগুলো না থাকলে বিজনেস চলতে একটু কষ্ট হয়, বাট যদি প্রপার পরিকল্পনাই না থাকে, হাউ ক্যান ইউ রান আ বিজনেস? ওকে, এরপরে মাছ বাজারে বরফ কারখানা স্থাপন, এই ধরনের পরিকল্পনার সূত্রপাত হয় কিভাবে? মাছের বাজারে আমরা জানি মাছগুলোকে বরফ এর মধ্যে রাখতে হয়। স্পেশালি ইলিশ মাছটাকে আমরা দেখি যখনই বাজারে যাই, মাছের বাজারে এইভাবে তোমার বরফের বক্স থেকে টান দিয়ে তারপর ইলিশ মাছটাকে বের করা হয়। এটা কেন করা হয়? এটা করা হয় পণ্যের ধারণা থেকে। পণ্যের ধারণা, একটা পণ্যকে আমরা কিরকম ভাবে ভালো রাখতে পারবো, বা কিভাবে করে পণ্যটা রাখলে ওইটা সেফ থাকবে বা ভালো থাকবে তোমার ভোক্তার কাছে যাওয়ার আগ পর্যন্ত। এরপরে অনেক বড় প্রশ্ন দেখি আমরা। বাই দ্য ওয়ে তোমাদেরকে বলে রাখি, এই যে পরিবেশের ক্ষেত্রে আমাদের 2 ধরনের পরিবেশের কোশ্চেন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একটা হলো আমাদের সামাজিক পরিবেশ, আর একটা হলো অর্থনৈতিক পরিবেশ। মনে রাখবা কিন্তু সামাজিক পরিবেশের পয়েন্টগুলো, অর্থনৈতিক পরিবেশের পয়েন্টগুলো। অর্থনৈতিক পরিবেশের ভেতরে মানব সম্পদ কেন অর্থনৈতিক পরিবেশের ভেতরে পড়ে? কারণ সব মানুষ, যারা স্কিল মানুষ, তারা দেশের ইকোনমিকে গ্রো করতে সাহায্য করে। অন দ্য আদার হ্যান্ড, জনসংখ্যা কেন সামাজিক পরিবেশের ভিতরে পড়ে? কারণ জনগণ, সেটা সামাজিক পরিবেশের ভিতরে, সব ধরনের মানুষ ওখানে থাকে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে যে সামাজিক পরিবেশকে আমরা বলি চাহিদা নির্ধারক পরিবেশ। মাথায় রেখো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি তোমার চাহিদা নির্ধারক পরিবেশ? আমি 2টা আগে লিখে রাখি, একটা হলো সামাজিক পরিবেশ, একটা অর্থনৈতিক। মনে রাখবা, চাহিদা নির্ধারক পরিবেশ হলো তোমার চাহিদা নির্ধারক। চাহিদা নির্ধারক পরিবেশ হলো আমার
সামাজিক পরিবেশ। কারণ কি, চাহিদা কাদের মাধ্যমে আসে? চাহিদা আসে জনগণের মাধ্যমে, এবং জনগণ কোন পরিবেশের অন্তর্গত? সামাজিক পরিবেশের অন্তর্গত। ঘুরায় পেঁচায় প্রশ্ন দিতে পারে। অর্থনৈতিক পরিবেশের ভিতরে আমাদের আছে আকার নির্ধারক পরিবেশ। দেখো, অর্থনৈতিক পরিবেশকে আমরা বলবো আকার নির্ধারক। কিভাবে? এক্সপ্লেইন করে দিচ্ছি। অর্থনৈতিক পরিবেশের ভিতরে আমাদের আছে আর্নিং, স্যালারি, এভরিথিং। একটা মানুষ কতটুকু মানে ক্যাপাসিটি আছে তার, সে কতটুকু মানে তার বিজনেসকে, তার নিজেকে গ্রো করতে পারে, তার মানে তার পরিধি কতটুকু, এটা আমরা তার টাকার মাধ্যমে ডিফাইন করি। সিমিলারলি একটা বিজনেস কত বড় হবে, তার আকার কতটুকু হবে, এটাও আমরা সেই বিজনেসের ইকোনমিক সেক্টরগুলোর মাধ্যমে জানতে পারি। সো ব্যবসায়ের চাহিদা নির্ধারক পরিবেশ হলো সামাজিক পরিবেশ, আকার নির্ধারক পরিবেশ হলো অর্থনৈতিক পরিবেশ। কি বলছো দীপকে? জনাব আমিন তার এলাকায় নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মানের কথা চিন্তা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান দেওয়ার সিদ্ধান্ত নিলেন। জনাব আমিরের সিদ্ধান্তটি কোন ধরনের সিদ্ধান্ত? এটা ডেফিনেটলি একটা অর্থনৈতিক সিদ্ধান্ত, কারণ তিনি অনেকগুলো মানুষের ইকোনমিক দিক থেকে চিন্তা করছে। ওকে, এরপরে ব্যবসায় সাফল্য অনেকাংশে কিসের উপর নির্ভর করে? অলওয়েজ মনে রাখবা, সঠিক প্রকল্প প্রণয়নের উপর নির্ভর করে। এখন অনেকে বলতে পারো ব্যবসায় সাফল্য অনেকাংশে কিসের উপর নির্ভর করে? ভাইয়া, সঠিক পরিকল্পনার উপরও তো নির্ভর করে। হ্যাঁ, এটাও অ্যান্সার হইতে পারতো, এটাও অ্যান্সার হইতে পারতো, বাট আমরা যদি একটু ভালোভাবে ডেপথ থেকে চিন্তা করি, সঠিক প্রকল্প প্রণয়ন। তুমি যখন একটা ফিক্সড বিজনেস চিন্তা করবা যে হ্যাঁ আমি এ নামক বিজনেসটা করব, তুমি আগে প্ল্যান করবা। আমাদের মাথায় আগে কি আসে? আমাদের মাথায় আগে আসে আমি এই রুট দিয়ে, এই রুট দিয়ে, এই রুট দিয়ে ওখানে যাবো। মনে করো তুমি এসএসসি পরীক্ষার পরে কোনো এক জায়গায় ট্যুরের চিন্তা করছো, ওই তুমি চিন্তা করছো, আগে তো তুমি চিন্তা করবা, তাই না? এখানে বলছে আগে প্রকল্প প্রণয়ন করো। সঠিক প্রকল্প মানে তুমি আগে কোথায় যাবা, তুমি আগে এটা চিন্তা করো, তারপরে ওই রাস্তা দিয়ে তুমি কি ট্রেনে যাবা, বাসে যাবা, প্লেনে যাবা, নাকি হাইটে হাইটে যাবা, নাকি সাইকেল চালায় যাবা, নাকি বাইক দিয়ে যাবা, নাকি প্রাইভেট কার নিয়ে যাবা, তখন ওইটাকে আমরা বলবো পরিকল্পনা। মানে তখন ওইটাকে আমরা বলবো কি, আমার পরিকল্পনা আছে, আমি এই রুট ব্যবহার করে যাবো। বাট আগে তোমাকে ফিক্স করতে হবে তুমি কই যাবা, কই যাবে এটাকে ফিক্স করতে হবে। সিমিলারলি ব্যবসার সফলতা অনেকাংশে নির্ভর করে সঠিক প্রকল্প। তুমি আগে ফিক্স করো তুমি কোন বিজনেসটা করতে চাও, এরপর প্ল্যানিং করবা। আগে ফিক্সড করবা কোন বিজনেসটা। এই কোশ্চেনটা একবার আসছে, সেটা আসার পসিবিলিটি আছে। কোন ব্যবসায়ের প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে ম্যাক্রো স্ক্রিনিং এবং মাইক্রো স্ক্রিনিং উভয় আবশ্যক? মনে রাখবা, ম্যাক্রো মানে হলো ছোট জিনিস চিন্তা করা, মাইক্রো মানে হলো বড় জিনিস চিন্তা করে। এইটা মাথায় রাখো খালি। ম্যাক্রো মানে হলো ছোট জিনিস, মাইক্রো মানে হলো অনেক বড় জিনিস। এখানে আমাদেরকে কি বলছে? কোন বিজনেসের ক্ষেত্রে, প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে আমার দুইটা জিনিসের চিন্তা ভাবনা করা হয়। অলওয়েজ মনে রাখবা, উৎপাদনমুখী বিজনেসের ক্ষেত্রে মনে করো একটা চালের ফ্যাক্টরি, সেখানে উৎপাদন করা হয়। সো এখানে আমার বিজনেসের ছোট ছোট জিনিসগুলোকেও চিন্তা করতে হবে, বড় বড় জিনিসগুলোকেও চিন্তা করতে হবে। মাথায় রেখো কিন্তু এগুলা। শিল্পনীতি মাইক্রো স্ক্রিনিং কোন ধরনের প্রভাবক? মাইক্রো স্ক্রিনিং শিল্পনীতিতে মাইক্রো স্ক্রিনিং কোন ধরনের প্রভাবক? এটা আমাদের আইনগত প্রভাবক। মনে রাখবা, যেই সকল জিনিসের ক্ষেত্রে নীতি কথাটা পাবো, ওটা ডিরেক্ট চোখ বন্ধ করে আইনের ভিতরে ফেলে দিবা। মাথায় রেখো, নীতি, নৈতিকতা, নীতি, আইন, যা যা তুমি পাবা চোখ বন্ধ করে আইন। অপশনে দেখবা আইন কই আছে, একটা জায়গায় আছে আইন, অ্যান্সার। এগুলো ট্রিক্স মাথায় রাখতে হয় এগুলা। প্রত্যাশিত মুনাফা লাভ মাইক্রো স্ক্রিনিং এর উপরে কোন উপাদানের অন্তর্ভুক্ত? প্রত্যাশিত মুনাফা মানে একটা বিজনেসের প্রেডিক্টেড অ্যামাউন্ট, যে আমরা এত টাকা আর্ন করবো, ওই প্রেডিক্টেড অ্যামাউন্ট আমরা নিচের কোনটার ভিতরে ফেলাবো? ওইটা আমরা ফেলাবো আর্থিক দিকের উপরে। কারণ কি, মুনাফা টাকার সাথে জড়িত, বাকি আর একটা কিছুর সাথেই জড়িত না। মুনাফা টাকার সাথে আমাদের অর্থনৈতিক চাহিদাটা জড়িত। দেখছো কিভাবে মিলায় মিলায় আমি বোঝাচ্ছি? ওকে, দেশে বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটানো। বৃত্তিমূলক মানে তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে তোমাকে টাকা পয়সা সরকার থেকেই দিবে। প্রসার ঘটানো ম্যাক্রো স্ক্রিনিং এর কোন উপাদানের অন্তর্ভুক্ত? কোন উপাদানের ভিতরে চলে যাবে? এটা সাংস্কৃতিক পরিবেশ। কারণ কি, এই যে বৃত্তিমূলক শিক্ষা, এটা আমরা কাকে প্রোভাইড করি? এটা আমরা জনগণকে প্রোভাইড করি। আর জনগণকে আমরা যাই প্রোভাইড করবো না কেন, দ্যাট উইল ডিরেক্ট গো ইন সাংস্কৃতিক পরিবেশ। মনে থাকো, ঠিক আছে? অনেকে বলতে পারে ভাই এটা তো সামাজিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ কাইন্ড অফ সিমিলার কথাই। ক্রেতাদের দৃষ্টিভঙ্গি এবং আগ্রহ। ক্রেতাদের দৃষ্টিভঙ্গি এবং আগ্রহ, দেখো এটা ডিরেক্ট ক্রেতার কথা বলছে, বাজার চাইতে চলে যাবে। ক্রেতার সাথে কে জড়িত? বাজার জড়িত, ডিরেক্ট বাজারের ভিতরে চলে যাবে। লিঙ্ক করে করে পড়বা, এটার সাথে কে জড়িত, অ্যানালজি মিলাবা। এরপরে ম্যাক্রো স্ক্রিনিং এর উপাদান কি? উপাদান কোনটা? ঘন ঘন সরকার পরিবর্তন। মাইক্রো, দেখো মাইক্রো মানে ছোট ছোট পরিবর্তনগুলা কোনগুলা?
ছোট পরিবর্তন, মাইক্রো পরিবর্তন হলো তোমার 2-3। সরকার পরিবর্তন, এটা অনেক বড় একটা পরিবর্তন। বেকার সমস্যা সমাধানের সুযোগ বৃদ্ধি করা, বৃত্তিমূলক শিক্ষা। দেখো আমি বলছিলাম না, মাইক্রো মানে হলো ছোট জিনিস, সরকার পরিবর্তন হয় এটা অনেক বড় একটা জিনিস। সো দ্যাটস ওয়াই 2 আর 3 অ্যান্সার হবে এখানে। এরপরে প্রযুক্তি নির্ধারণ মাইক্রো স্ক্রিনিং এর কোন উপাদানের অন্তর্ভুক্ত? প্রযুক্তি নির্ধারণ বলছে না, কারিগরিতে চলে যাবে। প্রযুক্তি বলছে কারিগরিতে। দেখছো আমি কিন্তু অপশন দেখতেছি না, আমি ডিরেক্ট দেখতেছি এখানে কি বলছে আর এখানে কি বলছে। ওকে, এরপরে শিক্ষার হার, শিক্ষার হার বলছে না, এটা চলে যাবে আমাদের জনসংখ্যা। দেখো জনসংখ্যা কিন্তু কোনো পরিবেশ না, সাংস্কৃতিক কিন্তু একটা পরিবেশ, কারণ জনসংখ্যা আবার সাংস্কৃতিক বা সামাজিক পরিবেশের ভিতরে পড়ে। তো শিক্ষার হার ডিরেক্ট আমাদের সাংস্কৃতিক পরিবেশ মানে সামাজিক পরিবেশের ভিতরে পড়ে যাবে এটাকে। এরপরে প্রাক্কলিত নগদ অর্থ, এটা বলতে পারবে প্রাক্কলিত নগদ অর্থ মানে কি? এটা অ্যাকাউন্টিং এর একটা টার্ম, আমরা যেটা দিয়ে রেগুলার বেসিসে বিজনেস রান করে থাকি। প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী সংরক্ষণ করা যেতে পারে সাপ্তাহিক ভিত্তিতে, মাসিক ভিত্তিতে, বাৎসরিক ভিত্তিতে। এটা কি না, এটা অলওয়েজ মনে রাখবা, এটা 3 ভাবে আমরা করতে পারি। ডেলি বিজনেস ডেলি আমি মনে করো তোমার বিজনেসে প্রতিদিন কি হচ্ছে তুমি ওটা লিস্ট করো, প্রতি সপ্তাহে কি হচ্ছে, প্রতি মাসে কি হচ্ছে, আমরা সবগুলোকে লিস্ট করে থাকি। এরপরে সম আয় ব্যয় বিন্দু, এটা আসবেই। বিইপি এর পূর্ণরূপ কি? ব্রেক ইভেন পয়েন্ট। মনে রাখবা বিইপি এর পূর্ণরূপ কি? ব্রেক ইভেন পয়েন্ট। আসবেই, বলে দিলাম সম আয় ব্যয় বিন্দু। এটা বলতে বোঝায় যে বিন্দুতে লাভও হয় নাই লসও হয় নাই, যে বিন্দুতে আমার বিজনেসের লাভও হয় নাই লসও হয় নাই, তাকে আমরা বলি সম আয় ব্যয় বিন্দু। এটা হবে বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট। সম আয় ব্যয় বিন্দু জানা থাকলে কোনটি করা সহজ হয়? সঠিক মূল্য নির্ধারণ করা সহজ হয়। এটা বলতে কি বোঝাইছে, তুমি যখন দেখলে একটা বিজনেসের ক্ষেত্রে তোমার লাভও হয় না লস হয় না, তার মানে কি তুমি বুঝতে পারতেছো তোমার প্রোডাক্টের প্রাইসটাকে একটু বাড়াতে হবে যাতে তোমার প্রফিট গেইন হয়। সো আমরা সঠিক মূল্যটা নির্ধারণ করতে পারবো। এরপরে যাচ্ছি, জনাব রাতুল ব্যবসায়ী স্থাপনের পূর্বে মানে আগে তার ব্যবসা করার সামর্থ্য যাচাই করতে তিনি কোন প্রক্রিয়া অনুসরণ করবেন? ডেফিনেটলি তিনি আত্মবিশ্লেষণ পদ্ধতি করবে। তার মানে তুমি নিজে কোনো একটা বিজনেস করতে যাচ্ছ, ইটস লাইক তুমি এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার আগে মডেল টেস্ট দিছো না, আত্মবিশ্লেষণ করছে না, এখানেও সেম কথাটা বলছে। বিজনেস করার আগে আমি কি করব? আমি সেলফ অ্যানালাইসিস করব। ঠিক আছে, যেমন এই ভিডিওটা এখন যারা দেখতেছো তারা সবাই কি করতেছো? সেলফ অ্যানালাইসিস করতেছে। ভাইয়া যে কোশ্চেনটা যখন দেখাচ্ছে আমি একটু দেখি তো এটা উত্তর হবে নাকি, যখন উত্তর মিলেছে আরে উত্তর মিলে গেছে আমি পারবো, ইটস কল সেলফ অ্যানালাইসিস। এরপরে ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি বা আয়না কোনটি? একটু আগে বলছি এটা ব্যবসা পরিকল্পনা, একটু আগেই বলছি তোমার আয়না হইলো তোমার ভিজুয়াল, আর ব্যবসার ভিজুয়াল হইলো তার পরিকল্পনা। দেন একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়ে নির্দিষ্ট সময়ে শেষ হয় এমন পরিকল্পনাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো প্রকল্প। পদ্মা সেতু, মেট্রো রেল একটা নির্দিষ্ট সময় শুরু হয়েছিল, একটা নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে। মনে রাখবা প্রকল্প ইটস কল্ড একটা ফিক্সড থিং, শুরু হয়েছে একটা রাইট টাইমে, শেষ হয়েছে একটা রাইট টাইমে, এইটাই হলো প্রকল্প। প্রকল্পের প্রাথমিক বাছাই নির্ণয়ের কোনটি ব্যবহৃত হয়? প্রকল্পের ক্ষেত্রে আমরা প্রথমে মাইক্রো স্ক্রিনিং করি, ম্যাক্রো স্ক্রিনিং করি, প্রকল্পের ক্ষেত্রে আমরা প্রথমে কি করি? ম্যাক্রো স্ক্রিনিং। তার মানে এইটা আলটিমেটলি বড়ভাবে কিভাবে আমাদের ইকোনমিতে ইম্প্যাক্ট রাখছে বা বিজনেসের ক্ষেত্রে ইম্প্যাক্ট রাখছে। দেন মাইক্রো স্ক্রিনিং এর অন্যতম উপাদান কোনটি? মাইক্রো বলছে, মাইক্রো স্ক্রিনিং এর অন্যতম উপাদান হলো জনসংখ্যা। মাইক্রো ছোট ছোট মাইক্রো। এরপর চলে যাচ্ছি, মাইক্রো স্ক্রিনিং এর অন্তর্ভুক্ত বিষয় কোনটি? এর আগে বলছে ম্যাক্রো, সরি ম্যাক্রোর ভিতরে এত প্যাচ লাগে, আমারই প্যাচ লাগে। দেখো এটা বলছে ম্যাক্রো, ম্যাক্রো মানে হলো বড় আকারে, ম্যাক্রো মানে কি? বড় আকারে, বড় আকারে পুরাটা ইফেক্ট করে কে? জনগণ। আর মাইক্রোর ক্ষেত্রে অন্তর্ভুক্ত উপাদান কোনটা? মাইক্রোর ক্ষেত্রে অন্তর্ভুক্ত আমি বলতে পারি বাজার চাহিদা, একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য বাজার চাহিদা। মনে করো ডিসকন আইসক্রিম, অথবা মনে করো কোন আইসক্রিম, অথবা মনে করো আম, কাঁচা আমের সিজন আসতেছি কিছুদিন পরে, কাঁচা আম কি মুখে এখনই একটু মানে টেস্ট ফিল হচ্ছে, পরীক্ষায় ভালো করো আগে। এরপরে মাইক্রো স্ক্রিনিং এর উৎপাদন প্রক্রিয়া ও যন্ত্রপাতি নির্বাচন কোন দিকের উপর? এটা ডেফিনেটলি কারিগরি, যন্ত্র বলছে কারিগরি দিক, অন্যান্য অপশন দেখাই লাগবে না, যন্ত্র বলছে কারিগরি দিক। এরপরে কয়বার আসতে সেগুলো খেয়াল রেখো। ব্যবসায় এমন একটি অবস্থা যেখানে আয় ব্যয় সমান, তাকে কি বলা হয়? সম আয় ব্যয় বিন্দু, সম আয় ব্যয় বিন্দু। এরপরে ব্যবসা পরিকল্পনার সর্বশেষ ধাপ কোনটি? এই যে পরিকল্পনার যে ধাপগুলো আছে এটা মনে রেখো, পরিকল্পনার ধাপগুলো থেকে প্রশ্ন আসবে, আমি কিন্তু বলে দিচ্ছি পরীক্ষার আগেই পরিকল্পনার ধাপগুলো থেকে প্রশ্ন আসবে। এটার সর্বশেষ ধাপ কি?
তোমার প্রকল্পের প্রতিবেদন তৈরি করা। তার মানে তুমি এত বড় যে এতদিন ধরে যে বিজনেসগুলো করছো ওইটার একটা সামারি তুমি সেন্ড করবা যে উদ্যোক্তা আছে তাকে, যে আমার পরিকল্পনার কারণে এটা হয়েছে। এরপরে ঋণদাতা বা বিনিয়োগকারীকে সিদ্ধান্ত নিতে কোনটা সাহায্য করে? ডেফিনেটলি তোমার ব্যবসায় পরিকল্পনা। ঋণদাতা বা বিনিয়োগকারীকে সিদ্ধান্ত নিতে কোনটা সাহায্য করে? মানে ব্যবসা পরিকল্পনার উপর ডিপেন্ড করে তো আমার সবকিছু মোটামুটি হয়ে থাকে, সো এটাও ব্যবসা পরিকল্পনাই হবে। এরপরে নিজের যোগ্যতা ও সক্ষমতা যাচাই করার প্রক্রিয়াকে কি বলা হয়? আত্মবিশ্লেষণ, সেলফ অ্যানালাইসিস বলা হয় এটাকে। তোমার ক্যাপাবিলিটি তুমি জাজ করবা। দেন ম্যাক্রো স্ক্রিনিং এর কোন উপাদানে ধর্মীয় বললেই সাংস্কৃতিক বা সামাজিক। মাইক্রো স্ক্রিনিং অনুযায়ী লাভজনকতা যাচাই নিচের কোনটি? লাভজনক বলছে না, লাভজনক বলে এটা বাণিজ্যিক দিকে চলে যাবে। লাভজনক, যেহেতু বিজনেসের কথা বলছে, বিজনেসের কথা বললে অলওয়েজ গো ফর প্রফিট। একটি আদর্শ ব্যবসা পরিকল্পনা কেমন হওয়া উচিত? সংক্ষিপ্ত এবং স্পষ্ট। মনে রাখবা, একটা আদর্শ যে কোনো কিছু তখনই খুব সুন্দর হয় যখন সেটা ছোট হয় এবং ওটা স্পষ্ট হয়। ওকে, আত্মমূল্যায়ন ছকে কত বা তার বেশি নম্বর পেলে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা থাকে? তোমাদের বইয়ে দেখবে একটা পার্সেন্টেজ দেওয়া আছে কত নাম্বার পেলে। ওইখানে যদি 12 নম্বর পায়, কি কি ম্যাট্রিক্স আছে বই থেকে একটু দেখে নিও, কি কি ম্যাট্রিক্স পেলে তোমার একজন উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা আছে। কোনটি জাতীয় অর্থনীতিতে অবদান যাচাইয়ের সাথে জড়িত? জাতীয় অর্থনীতিতে অবদান সাথে জড়িত, দেখো পুরো ইকোনমির কথা বলছে না, পুরো ইকোনমির কথা বলছে মানে এটা হয়ে যাবে আমার কি মাইক্রো স্ক্রিনিং। পুরো ইকোনমির কথা বলছে, জাতীয় অর্থনীতি। তার মানে কি জাতীয় অর্থনীতি হইতে গেলে কিন্তু আমার ছোট ছোট অনেক কিছু একসাথে মিলাইতে হবে, ছোট ছোট অনেক কিছু একসাথে কিন্তু মিলে দেন আমার একটা বড় ডিসিশন হবে। আধুনিক ব্যবস্থাপনার জনককে? আধুনিক ব্যবস্থাপনার জনক, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, এগুলা না পারলে শেষ। আধুনিক ব্যবস্থাপনার জনক হলো হেনরি ফেওল কে, আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলো FW টেইলর। মাথায় রেখো এই দুইটা। পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য এটাকে আমরা বলি ব্যবস্থাপনা। পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য বর্তমানে কিছু কাজ করতেছি সেটাকে আমরা বলবো ব্যবস্থাপনা। ওকে, এরপরে ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কি? ব্যবস্থাপনার সর্বশেষ কাজ হলো আমাদের নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কোনটা? ব্যবস্থাপনার সর্বশেষ কাজ হলো আমাদের নিয়ন্ত্রণ। ওকে, সো আমরা এখন কিন্তু পড়তেছি তোমার 6ষ্ঠ চ্যাপ্টার আর 8ম চ্যাপ্টার মিলায়ে, ঠিক আছে? 6 আর 8 চ্যাপ্টার মিলায়। আমার কাছে পুরো জিনিসটা মোবাইলের ভিতরে নোট ডাউন করা আছে। তোমাদের যেহেতু তোমাদের শর্ট সিলেবাসের স্পেসিফিক কিছু টপিক আছে, সো আমি কিন্তু এটাকে আলাদা করে নিয়ে আসছি যাতে করে আমি তোমাদেরকে প্রপারলি বলে দিতে পারি। এরপরে আমরা বিপণন আর হলো ব্যবসা নৈতিকতা, ওই দুইটা চ্যাপ্টার কথাবার্তা বলবো। এরপরে যাচ্ছি প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রতি আগ্রহ ধরে রাখা মানে হলো প্রেষণা। আগ্রহ ধরে রাখা মানে হলো ওকে ওয়েট, আগ্রহী করার প্রক্রিয়াকে কি বলা হয়? প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রতি আগ্রহী উৎসাহী করার প্রক্রিয়াকে, এখানে দুইটা জিনিস হতে পারে। এক, মানুষ কাজ করতেছে না, তাদেরকে আমরা কাজ করাচ্ছি। আমরা প্রথমে তো কি করি, দেখো নির্দেশনার ভিতরে কিন্তু প্রেষণাটা আছে, এজন্য আমাদের এখানে প্রথমে নির্দেশনাটা হবে। নির্দেশনার ভেতরেই কিন্তু প্রেষণা আছে। যদি এখানে না থাকতো তাহলে এটা প্রেষণ অ্যান্সার হইতো। এটা একটু মাথায় রেখো। দেখে মনে হবে দুইটাই অ্যান্সার, বাট এক্স্যাক্টলি কোনটা অ্যান্সার, কারণ নির্দেশনার ভেতরে কিন্তু প্রেষণা ইনক্লুড থাকে। আর নির্দেশনার ভেতরে আবার নেতৃত্বও থাকে। আগ্রহ করার জন্য আমরা কিন্তু লিডারশিপও কাজে লাগে এখানে। ব্যবস্থাপনার প্রাথমিক কাজ কোনটা? অবশ্যই পরিকল্পনা। এটা ছাড়া আমার কোনো কিছুই ভালোভাবে কাজ করবে না। ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশন হিসেবে কে কাজ করে? ডেফিনেটলি পরিকল্পনা। এরপরে প্রতিষ্ঠানে কোন কর্মী কোন কাজ করবে তা নির্ধারণ করে দেওয়াকে কি বলা হয়? সংগঠিতকরণ। মনে রাখবা, সংগঠিতকরণ মানে হলো কে কোন কাজ করার যোগ্য তাকে সেই কাজটা দেয়া। ওকে, সংগঠিতকরণের আমরা যদি সংজ্ঞাতে চলে যাই, পূর্ব নির্ধারিত লক্ষ্য অনুযায়ী প্রতিষ্ঠার পরিকল্পনা মাফিক প্রয়োজনীয় উপাদানগুলোকে একত্র করা এবং ব্যবহার করার কাজকে সংগঠিতকরণ বলা হয়। কর্মীদের মধ্যে দায়িত্ব ক্ষমতা বন্টনকে কি বলা হয়? সংগঠিতকরণ বলা হয়, যেটা একটু আগে বললাম তোমাদেরকে। নেতা কর্মীদের স্বাধীন চেতা মনোভাব দেখাতে পারে। নেতা কর্মীরা স্বাধীন চেতা মনোভাব দেখাতে পারে কোথায়? মুক্ত নেতৃত্ব। নেতৃত্বের প্রকারভেদগুলো ভালোভাবে পড়তে হবে। মুক্ত নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, লাগামহীন নেতৃত্ব, ঠিক আছে, পিতৃত্ব সুলভ নেতৃত্ব, এগুলো আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। আমলাতান্ত্রিক নেতৃত্ব, নেতার চেয়ে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? নেতার কাজকে, নেতার আদেশ। আমলাতান্ত্রিকের ক্ষেত্রে কি? নেতার আদেশ। কাজের থেকে বেশি নেতার আদেশ, আমি যা বলছি তাই হবে। নিচের কোনটি নির্দেশনার কৌশলের অন্তর্ভুক্ত?
মত বিনিময়, নির্দেশনার ক্ষেত্রে অলওয়েজ সেটা একটা ফ্রুটফুল তোমার ডিসিশন মেক করে যখন আমরা ডিসকাস করে নিই, ঠিক আছে, কারোর সাথে আলোচনা করে নিলে কোনটা বেটার হবে কোনটা না খারাপ হবে। এরপরে আমাদের কিন্তু আর বেশি এমসিকিউ নেই, আর 48টা এমসিকিউ আছে। সর্বদা নিয়ম মাফিক দায়িত্ব পালন করতে হয় কোন নেতৃত্বে? নিয়ম মাফিক দায়িত্ব পালন করতে হয় আমাদের আমলাতান্ত্রিক নেতৃত্বে। স্বৈরাচারী মানে কি? তোমার করতেই হবে। আমলাতান্ত্রিক মানে হলো যা বলবো যেভাবে বলবো ওইভাবে করে নিয়ম মাফিক কাজ করতে হবে, ঠিক আছে, নিয়ম মাফিক কাজ। দেন পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনে কর্মীদের উৎসাহী করার গুণ ও কৌশলকে কি বলা হয়? দেখো, পূর্ব নির্ধারিত লক্ষ্য অনুযায়ী কর্মীদের উৎসাহিত করার কাজকে আমরা কি বলবো? আমরা বলবো নেতৃত্ব। কি বলবো? নেতৃত্ব বলবো, মাথায় রেখো। আমলাতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য কোনটা? আমলাতান্ত্রিক, দেখো তোমরা আমলাতান্ত্রিক আর স্বৈরতান্ত্রিকের মধ্যে কিন্তু মিলাই ফেলো না। আমলাতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে আমরা কি করি? আদর্শকে বেশি গুরুত্ব দিই, ঠিক আছে। কর্মীরা প্রতিষ্ঠানকে নিজেদের ভাবতে পারে না, কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের ভাবতে পারে না, কারণ তোমার প্রতিষ্ঠান থেকে কর্মীকে যা বলা হবে কর্মী তা করতেই বাধ্য। ওকে জাস্ট একটা রুট দেখাই দেওয়া হবে। ইটস লাইক, মনে করো একটা অন্ধ ঘোড়া, তার চোখে তুমি কাপড় বেঁধে দিছো, ওকে খালি বলছো তুমি হাঁটো, ও শুধু হাঁটবে। আমলাতান্ত্রিক মানে হলো সেটা। আর স্বৈরাচারী মানে কি? তুমি গাধাকে পিটায় কাজ করাচ্ছ, ঠিক আছে, ওকে। কর্মীদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় কোন নেতৃত্বে? গণতান্ত্রিক নেতৃত্বে। প্রশ্ন বা মতামত বিনিময়ের ক্ষেত্রে সুযোগ দেওয়া হয়। নিহারের প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগে, বেশি সময় লাগে ডেফিনেটলি গণতান্ত্রিক, বেশি সময় লাগে। হ্যাঁ, গণতান্ত্রিক ভালো, বাট যেহেতু আমাদের গণতান্ত্রিকের ক্ষেত্রে অনেক মানুষ থাকে, তাই আমাদের এখানে কি হয়, আমাদের ডিসিশন মেক করতে অনেক বেশি সময় লেগে যায়। কোন নেতৃত্বের মাধ্যমে কর্মীরা জানার সুযোগ পায়? জানার সুযোগ পায় হলো আমাদের গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে। আমরা জানার সুযোগ পাবো কোথার মাধ্যমে? গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে। জনাব সাইফুল ব্যবসার ক্ষেত্রে নেতাকর্মীদের মতামতের প্রাধান্য দেন না। প্রাধান্য দেয় না, স্বৈরাচারী। যেখানেই প্রাধান্য দেয় না সেটাই হয়ে যাবে স্বৈরাচারী। এরপরে একজন নেতা কিভাবে অন্যের বিশ্বাস ও শ্রদ্ধা অর্জন করবে? আরেকজনের বিশ্বাস এবং শ্রদ্ধা কিভাবে অর্জন করবে? ডেফিনেটলি সততা এবং সাহসের মাধ্যমে। বিশ্বাস এবং শ্রদ্ধা অর্জন হয় তোমার সততার মাধ্যমে, আর বিশ্বাস পায় সাহস নিয়ে তুমি একটা কোনো কাজ করছো সেটার মাধ্যমে। এই কোশ্চেনটা কিন্তু একটু কনফিউজিং, সো মেক শিওর তুমি এই কোশ্চেনটা নোট ডাউন করে পড়ছো। বাণিজ্যিক ব্যাংক যে ধরনের ঋণ প্রদান করে, বাণিজ্যিক ব্যাংক যে ধরনের ঋণ প্রদান করে, কোন কোন ধরনের? ডেফিনেটলি 3 ধরনের ঋণ প্রদান করে, স্বল্প, মধ্য, দীর্ঘ, 3 ধরনের ঋণ প্রদান করে। এরপরে আধুনিক ব্যবস্থাপনার জনককে? হেনরি ফেয়ল। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেইলর। মাথায় রেখো। ব্যবস্থাপনার প্রথম এবং প্রধান কাজ কি? ডেফিনেটলি পরিকল্পনা। এরপরে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত কাজকে কি বলা হয়? ব্যবস্থাপনা বলা হয়। দেন চলে যাচ্ছি, কর্মীদের আদেশ প্রদান বা পরিচালনা করাকে কি বলা হয়? কর্মীদের আদেশ প্রদান এবং পরিচালনার কাজকে আমরা বলে থাকি নির্দেশনা। এরপরে ব্যবস্থাপনার কোন কাজের মাধ্যমে ভুল ত্রুটি সংশোধন করা যায়? অলওয়েজ মনে রাখবা, নিয়ন্ত্রণের মাধ্যমে ভুল ত্রুটি সংশোধন করা যায়। কিরে, এটা এখান থেকে যাচ্ছে না কেন? ওকে, কিসের মাধ্যমে ভুল ত্রুটি সংশোধন করা যায়? নিয়ন্ত্রণের মাধ্যমে। নেতৃত্ব কয় প্রকার? নেতৃত্ব 4 প্রকার। কি কি? মুক্ত, গণতান্ত্রিক, তারপর হলো কি আমলাতান্ত্রিক, স্বৈরাচারী। ঠিক আছে, 4টা মিলছে, 4 প্রকার। কোন নেতৃত্বের নেতা ও কর্মী ব্যক্তিগত সম্পর্কের চেয়ে নিয়ম যখন বলছে আমলাতান্ত্রিক, মনে রেখো ব্যক্তিগত সম্পর্ক ম্যাটার করে না, ইট ম্যাটার। আমলাতান্ত্রিকের ক্ষেত্রে জাস্ট ম্যাটার আমরা কাজ করব, নাথিং এলস, জাস্ট কাজ করব। এরপরে যাচ্ছি নির্দেশনাকে অনেক সময় নিচের কোনটির সাথে তুলনা করা হয়? নির্দেশনাকে নেতৃত্বের সাথে তুলনা করা হয়। নির্দেশনাকে নেতৃত্বের সাথে তুলনা করা হবে। নেতা কর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন কোন নেতৃত্বে? ডেফিনেটলি গণতান্ত্রিক নেতৃত্ব। এরপরে প্রতিষ্ঠানের সব কাজ একই সূত্রে গাঁথাকে কি বলা? প্রতিষ্ঠানের সব কাজ একই সূত্রে গাঁথা হলে সেটাকে আমরা বলবো কি? সমন্বয় সাধন। ইটস লাইক শিকল। দেখো, একই সূত্র বলছে না, একসাথে গাঁথা, তখনই মনে রাখবে এটা একটা শিকল। একটা শিকলের ক্ষেত্রে আমরা কি জানি? একটার সাথে একদম এইভাবে করে লেগে থাকে না। সমন্বয় সাধন মানে হলো একটা শিকল। এরপরে নেতা যখন নিজের ক্ষমতার উপর নির্ভর করেন এবং কর্মীরা শুধু আদেশ পালন করে, তখন তাকে কি বলে? সেটাকে আমরা বলবো স্বৈরাচারী। ওকে, যদি এখানে বলতো যে আদর্শকে বড় করে দেখে, তাহলে হয়তো আমলাতান্ত্রিক। ব্যবসায় অর্থায়ন মানে কি?
ব্যবসা অর্থায়ন মানে হলো আমি কিভাবে টাকা গ্রহণ করব, কিভাবে টাকাকে ব্যবহার করব, তহবিল সংগ্রহ ব্যবহার। কাকে বলে বললাম, উত্তর হয়ে গেল। এরপরে নিচের কোনটি ব্যবসায় অর্থায়নের একটি নিজস্ব উৎস? নিজস্ব উৎস, নিজস্ব মূলধন। নিজস্ব উৎস মানে নিজস্ব মূলধন, নিজের টাকা। এরপরে বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ উন্নয়নের জন্য কোন ধরনের কাজ করে? শিল্প উন্নয়নের জন্য কাজ করে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল, মনে রেখো। বাংলা পরীক্ষায় প্রশ্ন আসবে, এটার পুনরূপ কি? বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, মাথায় রাখিও। এরপরে নারী পুরুষের ভিন্নতা বিবেচনা করে নিরপেক্ষ আচরণ করাকে কি বলা হয়? জেন্ডার সচেতনতা। মাথায় রেখো এটা, আমাদের বাংলাদেশে কিন্তু এটা সবচেয়ে কম ব্যবহার করা হয়। দেন পণ্যের গুণগত আকার, রং, এইটা আসবেই আসবেই আসবেই। প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মাথায় রেখো। পণ্যের গুণাগুণ, আকার, রং ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যের মূল্য স্থির করাকে, মানে পণ্যের মান, মানে পণ্য কত টাকায় বিক্রি করবে, এটাকে বলা হয় প্রমিতকরণ। এটাকে কি বলা হয়? প্রমিতকরণ। মনে রেখো কি কি অনুযায়ী? গুণাগুণ, আকার, রং ইত্যাদি অনুযায়ী পণ্যের দাম নির্ধারণ করা হলে তাকে বলা হয় প্রমিতকরণ। কি বলা হয়? প্রমিতকরণ। আকার যখনই বলছে না, সাইজ মনে রাখবা, আকার, রং, প্রমিতকরণ। আর পর্যায়িতকরণ কি? তাহলে মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা। কি অনুযায়ী? মান অনুযায়ী। কোন কাজটির দ্বারা পণ্যের বিপণন মানে কি? বিপণন কথার অর্থ হলো মার্কেটিং, মানে মানুষ এটাকে জানতে পারবে। কোনটার মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করা সহজ হয়? ডেফিনেটলি তোমার প্রমিতকরণের মাধ্যমে। কারণ আমরা এটাকে ভাগ করে রাখছি, মানুষ বুঝতে পারছে যে হ্যাঁ আমরা এই ক্যাটাগরির প্রোডাক্টটা এখান থেকে নিতে পারবো, প্রাইস রেঞ্জ জানে, দেখতে পাচ্ছে। ওকে, যদি এখানে প্রমিতকরণ অপশনে না থাকতো তাহলে অ্যান্সার হতো মোড়কীকরণ। এরপরে মৌসুমী পণ্য সারা বছর ব্যবহার করা বিপণনের কোন কার্যাবলীর মাধ্যমে হয়? মৌসুমী পণ্য তার মানে একটা সিজনের প্রোডাক্ট আমরা আরেকটা সিজনে পাবো। কিসের মাধ্যমে? গুদামজাতকরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? গুদামজাতকরণের মাধ্যমে। পরীক্ষায় প্রশ্ন আসবে গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের বাধা দূর হয়? সময়গত বাধা দূর হয়। তারপর হলো তোমার ব্যাংকের মাধ্যমে কোন ধরনের বাধা দূর হয়? অর্থগত বাধা দূর হয়। এই বাধাগুলো দূর করা আমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। জনাব রিপন লিচুর দাম এবং স্বাদ বিবেচনা করে মূল্য নির্ধারণ করছে। লিচুর দাম এবং স্বাদ বিবেচনা করে মূল্য নির্ধারণ করছে, এটা হবে প্রমিতকরণ। একটু আগেই বলছি, দাম এবং স্বাদ, মান, গুণগত মান। কার্যকর বিপণন বৃদ্ধিতে সহায়তা করে কে? ডেফিনেটলি মুনাফা। কার্যকর বিপণন মানে ইফেক্টিভ মার্কেটিং বৃদ্ধিতে সহায়তা করে মুনাফা। আমরা কতটুকু মুনাফা রাখবো, কতটুকু রাখবো না, ওইটার উপরে ডিপেন্ড। আমি যদি প্রাইস কমায় রাখি বা প্রাইস বাড়ায় রাখি, এটা কিন্তু এফেক্টেড হয়। পণ্য বিক্রয় এবং ক্রেতার নিকট গ্রহণযোগ্যতা বিপণনের কোন কাজের উপর নির্ভরশীল? পণ্যের বিক্রয় এবং ক্রেতার নিকট গ্রহণযোগ্যতা মানে একটা প্রোডাক্ট মানুষ নিবে, পছন্দ করছে, এটা কিসের উপর ডিপেন্ড করবে? এটা ডেফিনেটলি মোড়কীকরণের উপর ডিপেন্ড করবে। দেখো আমি তোমাদেরকে এক্সাম্পল দেই। মনে করো তুমি যদি একটা সুপার শপে যাও, সুপার শপে যাওয়ার পর সবার আগে তোমার কোন চকলেটের প্যাকেটের উপর চোখ পড়ে? 90% ক্ষেত্রে আমি বলবো কিটক্যাটের উপর চোখ পড়ে তোমাদের, 90% ক্ষেত্রে। কারণ এটা মোড়কীকরণ, লাল কালার। কি কালার? লাল কালার। কারণ আমাদের ভিজুয়াল চোখের একটা কিন্তু আকর্ষণ আছে। হ্যাঁ, অনেকে এখন বলবো ভাই আমার ডেরি মিল্কের উপরে বা ডেরি মিল্ক সিল্কের উপর চোখ পড়ে, ওইটা স্পেসিফিক কিছু মানুষ, বাট অ্যাকর্ডিং টু হিউম্যান বিহেভিয়ার যেই প্যাকেজিংটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়, কালার কম্বিনেশনটা অনেক বেশি গাঢ় হয়, ওটার উপর আমাদের চোখ পড়ে। সো মোড়কীকরণটা অনেক গুরুত্বপূর্ণ। গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সময়গত উপযোগ সৃষ্টি করে। ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে কে? ব্যাংক। অর্থগত উপযোগ সৃষ্টি করে কে? তোমার অর্থগত উপযোগ সৃষ্টি করা হয় বিজ্ঞাপনের মাধ্যমে, স্থানগত পরিবহনের মাধ্যমে। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হলে তাকে বলা হয় পর্যায়িতকরণ। মান অনুযায়ী মানে প্রোডাক্টের মান কিরকম, মান অনুযায়ী পর্যায়িতকরণ। গুণাগুণ এবং আকার অনুযায়ী প্রমিতকরণ। এটা ভালোভাবে নোট করে রাখো। কোন কাজটি বিপণন কার্যাবলীর বহির্ভূত মানে বিপণনের বাইরের কাজ কোনটা? বিপণনের বাইরের কাজ হলো কি? শিল্প উৎপাদিত পণ্য, মানে আমরা উৎপাদন করছি, উৎপাদন হলো বিপণনের বাইরের কাজ। উৎপাদনের পরের কাজগুলো হলো বিপণনের ভিতরে পড়ে। এরপরে যাচ্ছি, মিস্টার জসিম একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি, তার কাজ কোনটার অন্তর্ভুক্ত? দেখো কি বলছে, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি, তার মানে সেলসম্যান, বিক্রয়িকতা।
সেলসম্যান বলতে আমরা বিক্রয়কর্তা বুঝি, বিক্রয়কর্তা বলতে আমি একটা প্রোডাক্ট বিক্রি করতেছি এটাকে বুঝায়। এরপরে আসতেছি, বিজ্ঞাপনের উদ্দেশ্য কি? পণ্যের প্রচার বাড়ানো, উৎপাদকের আচরণ পরিবর্তন করা, না পণ্য তথ্য সরবরাহ করা। 1 আর 3 হবে এটা, ইয়েস 1 আর 3, মানে বিজ্ঞাপনের মাধ্যমে আমরা আলটিমেটলি কি করে থাকি। এরপরে বিজ্ঞাপনের মাধ্যমে কুমিল্লা শহরের কান্দির পারে কর্মব্যস্ত এবং জনবহুল এলাকার পণ্যদ্রব্যের আলোকসজ্জা করা যায়। কোন মাধ্যমে? আচ্ছা, বিজ্ঞাপনের কোন মাধ্যমে আলোকসজ্জা করা যায়? ডেফিনেটলি তোমার ইসের মাধ্যমে, নিয়ন আলো। ওই যে নিয়ন আলো কি তোমার, দেখো এখানে কি বলছে, আলোকসজ্জা করতে পারবো কর্মব্যস্ত এবং জনবহুল জায়গায়। ইটস লাইক মনে করো তুমি একটা বড় তোমার মনে করো রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমার নজরটা সেই জায়গায় পড়বে যেখানে আলোগুলো একটু ঝিকমিক 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 করতেছে না, নিয়ন লাইট, একটু লাইটটা ডিফারেন্ট হয়েছে তোমার ল্যাম্প পোস্টের নিচে। ওকে, বিজ্ঞাপনের কোন মাধ্যমে পণ্য সামগ্রীর গুণগত এবং বৈশিষ্ট্য তুলে ধরা হয়? ডেফিনেটলি এটা হলো আমার প্রচারপত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রচারপত্র, প্রাচীরপত্র না কিন্তু, প্রচারপত্রের মাধ্যমে। লিফলেট দেয় না প্রোডাক্ট সম্পর্কে, লিফলেট দেখবে একটা নতুন রেস্টুরেন্ট খুললে ওখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায়, কি প্রোডাক্ট বলে কি কি খাবার পাওয়া যায়, ওগুলো সম্পর্কে লিফলেট দেওয়া হয়। এরপরে বিজ্ঞাপনের মাধ্যম কোনটা? বিজ্ঞাপনের মাধ্যম হলো আমাদের নিয়ন আলো। নিয়ন আলো কিন্তু বিজ্ঞাপনের মাধ্যম। অনেকে বলতে পারে বাণিজ্য মেলা তো বিজ্ঞাপনের মাধ্যম, নট নেসেসারি, বাট যেখানে এক্সাক্ট অ্যান্সার আছে আমরা এক্সাক্ট অ্যান্সারটাই নিব। কিসের প্রভাবে পণ্যের বাজার সম্প্রসারিত হয়? অলওয়েজ মনে রাখবা বিজ্ঞাপনের মাধ্যমে। মনে করো তুমি একটা নতুন প্রোডাক্ট আনছো, ওটা সম্পর্কে তুমি মানুষকে জানালে ওটার সেলস বেশি হবে, মানে বিক্রি বেশি হবে, নাহলে কিন্তু বিক্রি বেশি হবে না। এরপরে পণ্যের বিজ্ঞাপন কেন প্রয়োজন? পণ্যের বিজ্ঞাপন প্রয়োজন পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা দিতে। আগে পণ্যের বিজ্ঞাপন দিতে হবে, মানুষ যাতে আমার প্রোডাক্টটা আছে এটা সম্পর্কে জানতে পারে। ঠিক আছে, দেখবা আইফোনের ক্ষেত্রে এখন আইফোন 18 সামনে আসবে, নভেম্বর বা ডিসেম্বরে আসবে, ওরা এখন থেকে হাইপ আপ করতেছে যে আইফোন 18 আসবে, মানুষকে জানাচ্ছে আগে। মার্জিত ব্যবহার একজন বিক্রয়কর্তার কোন ধরনের গুণাবলী? এটা তার নৈতিক গুণাবলী। মার্জিত ব্যবহার এটা শুধু বিক্রয়কর্তা না, আমাদের সবার একদম পোলাইট বিহেভ করতে হবে আমাদের মানুষের সাথে। এরপর যাচ্ছি, জেন্ডার সচেতনতা বিক্রয়কর্তার কোন ধরনের? এটা হলো তার নৈতিক গুণাবলী, এটাও তার নৈতিক গুণাবলী। সুন্দর হাসি, এইটা তার হলো শারীরিক গুণাবলী। একটা মানুষের তার বডি অ্যাপিয়ারেন্সে তার ফেস এত সুন্দর, তার দাঁতগুলো এত সুন্দর করে পরিপাটি ক্লিন, যে তার হাসিটা দেখতে অনেক সুন্দর লাগে। এরপরে আত্মবিশ্বাস, এটা তার মানসিক গুণাবলী, কারণ এটা সে লং টাইম ধরে গ্রো করছে। উৎপাদনকারী থেকে ভোক্তার কাছে পৌঁছানোকে কি বলা হয়? এটাকে বলা হয় বিপণন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। দেন বিপণনের কোন কাজটি পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে? বিপণনের কোন কাজটি পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে? পরিবহন। এই যে কিছুদিন পর গ্রীষ্মকাল, রাজশাহী থেকে আম আসবে, চাঁপাইনবাবগঞ্জ থেকে আম আসবে, তারপর হলো তোমার আরো অন্যান্য জায়গা থেকে যে আম আসবে বা অন্যান্য প্রোডাক্ট যা আসে এটা পরিবহনের মাধ্যমে আসে। দেন পণ্যের গুণগত আকার, এটা কিসের উপর নির্ভর করে? এটা প্রমিতকরণের উপর নির্ভর করে, একটু আগে বলছি। আর যদি মান বলে, পর্যায়িতকরণ। নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা কি বলে? মান পর্যায়িতকরণ। অ্যান্ড বিপণনের কোন কাজটি পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে? সময়গত উপযোগ সৃষ্টি করে গুদামজাতকরণ। ওকে, সো এরই মাধ্যমে আমরা তোমাদের ব্যবসা উদ্যোগের 200টা এমসিকিউ একদম প্রপারলি বোঝাই দিলাম। যে কোনো এমসিকিউ তুমি যদি বুঝে না থাকো তাহলে তুমি আবার ক্লাসটা রিভাইজ ব্যাকে নিয়ে আবার পড়বা। অ্যান্ড এই ক্লাসের স্লাইডটা যদি পেতে চাও এই ভিডিওর কমেন্ট সেকশনে চলে যাবা। প্লাস তোমার স্পেসিফিক কোনো এমসিকিউ যদি পড়তে হয় বা কোনো চ্যাপ্টার যদি তোমার দেখতে হয় তাহলে তুমি নিচে টাইম স্ট্যাম্প দেওয়া আছে সেই অনুযায়ী তুমি দেখে ফেলবা। সো হোপ ফর দ্য বেস্ট। আশা করি এই ক্লাসটা যারা করে যাবা তাদের অবশ্যই এসএসসিতে ব্যবসা উদ্যোগ পরীক্ষাটা অনেক ভালো হবে। ভালো থাকো সবাই, অল দ্য বেস্ট।